আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। রোটারাক্ট ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটির পক্ষ থেকে আয়োজিত 5 দিনব্যাপী গ্রাফিক ডিজাইন ওয়ার্কশপ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ মেকিং ইনফরমেশন বিউটিফুল এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই আয়োজনের সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি রোটারাক্টর ফারজানা জাহান, জেনারেল মেম্বার রোটারাক্ট ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটি। এই ওয়ার্কশপের লক্ষ্য হলো গ্রাফিক ডিজাইনের মৌলিক ধারণা এবং টুলসগুলোর একটি সমন্বিত ধারণা প্রদান করা। এই ওয়ার্কশপটিতে টাইপোগ্রাফি, কালার থিওরি, কম্পোজিশন সহ গুরুত্বপূর্ণ ডিজাইন উপাদানসমূহ এবং পাওয়ার পয়েন্ট, ক্যানভা, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো শক্তিশালী ডিজাইন টুলস ব্যবহারের কৌশল শেখানো হবে। প্রতিটি সেশন এমনভাবে সাজানো হয়েছে যেন আপনি ধাপে ধাপে আপনার সৃজনশীল ও কারিগরি দক্ষতা বিকাশ করতে পারেন। এছাড়াও ওয়ার্কশপের শেষে থাকবে একটি ইন্টারঅ্যাক্টিভ মূল্যায়ন এবং প্রতিযোগিতা। তাই আপনার ডিজাইন সেন্স এবং প্রফেশনালিজমকে এক ধাপ এগিয়ে নিতে আমাদের সাথে থাকুন। সম্মানিত উপস্থিতি, সকলের সুবিধার্থে আমাদের ওয়ার্কশপের কাঠামো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করছি। প্রথম ও দ্বিতীয় দিন ডিজাইন এলিমেন্টস, টাইপোগ্রাফি, কালার থিওরি, কম্পোজিশন এবং ব্র্যান্ডিং বিষয়ক সেশনটি পরিচালনা করবেন হেড অফ হায়ারার্কি কমিউনিকেশনস রোটারাক্টর মাহফুজুর রহমান, পাবলিক ইমেজ চেয়ার এবং ফর্মার এডিটর রোটারাক্ট ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটি। তৃতীয় ও চতুর্থ দিন পাওয়ার পয়েন্ট, ক্যানভা, অ্যাডোবি ইলাস্ট্রেটর হাতে কলমে কাজ ভিত্তিক সেশনটি পরিচালনা করবেন রোটারাক্টর মেফাদুজ্জামান রাতুল, রোটারাক্ট ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটি। এবং পঞ্চম দিন টাস্ক মূল্যায়ন, ফলো আপ আলোচনা এবং পূর্ববর্তী সেশনগুলোর উপর ভিত্তি করে একটি প্রতিযোগিতার ঘোষণা করা হবে। এ পর্যায়ে অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি দিক নির্দেশনা প্রদান করছি। প্রতিটি সেশনের মধ্যে মূল্যায়ন ভিত্তিক টাস্ক থাকবে। সকল টাস্ক নির্ধারিত সময়ের মধ্যে জমা না দিলে সার্টিফিকেট প্রদান করা হবে না। সেশন রেকর্ডিং সরবরাহ করা হবে না, তাই সরাসরি উপস্থিতি আবশ্যক। অংশগ্রহণের জন্য 2টি গুগল মিট লিংক সরবরাহ করা হবে। প্রতিটি লিংকে সর্বোচ্চ 100 জন অংশ নিতে পারবেন। প্রতিটি সেশনের 1 ঘন্টা আগে গুগল মিট লিংক প্রদান করা হবে। এছাড়াও সময়মতো যুক্ত হবেন যেন কোনো বিষয় মিস না হয়। প্রশ্ন থাকলে রেইজ হ্যান্ড অপশন অথবা চ্যাট বক্স ব্যবহার করুন। প্রতিদিনের ক্লাস শেষে থাকবে একটি প্রশ্নোত্তর পর্ব। এছাড়া কথা বলার পর মাইক্রোফোনটি অবশ্যই মিউট করে দিবেন যেন সেশনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। আমরা আশা করি সেশনটি থেকে আপনারা অনুপ্রাণিত ও উপকৃত হবেন এবং এটি আপনাদের ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ পর্যায়ে আমি আজকের ওয়ার্কশপের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি রোটারাক্টর মাহফুজুর রহমান, হেড অফ হায়ারার্কি কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক ইমেজ চেয়ার অ্যান্ড ফর্মার এডিটর রোটারাক্ট ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটি কে আমাদের সে কাঙ্ক্ষিত সেশনটি শুরু করার জন্য। ধন্যবাদ ফারজানা। সবাইকে 5 দিন ব্যাপী ওয়ার্কশপে স্বাগতম। তো প্রথমে কিছু কোশ্চেন যে আসলে এই সেশনটা আসলে কাদের জন্য। প্রথমত যারা গ্রাফিক ডিজাইন ফিল্ডে প্রফেশনালি কাজ করতে চায় তাদের জন্য। সেকেন্ড গিয়ে যারা নিজেদের একাডেমিক প্রেজেন্টেশন বা কম্পিটিশন এই টাইপের কাজের ক্ষেত্রে তাদের স্কিলটা আরো ডেভেলপ করতে চায় তাদের জন্য। এবং থার্ডলি আমি আমার আগের সেশনের এক্সপেরিয়েন্স থেকে দেখেছি কিছু মানুষ আছে যারা আসলে দুইটা কোনোটাই করবে না, কিন্তু তাদের কাছে ডিজাইন ভালো লাগে, তো এই কারণে তারা এনজয় করে। তো আশা করি তোমাদের মধ্যে 3 ধরনের মানুষই আছে। তো এরপর গ্রাফিক ডিজাইন বেসিক্যালি যদি বলি যে এটা আসলে দুইটা পার্ট, এটা পার্টও না ঠিক, দুইটাই সিনক্রোনাইজড, কিন্তু মানে মানে এটা আর দুইটা সেগমেন্ট বলতে পারো, যেটা প্যারালালি তোমার ভাবতে হবে, করতে হবে। প্রথমত ডিজাইন থিঙ্কিং, যে অ্যাকচুয়ালি তোমার ডিজাইনটা কিরকম হবে, জিনিসগুলো কিভাবে কি আসবে ওইটা। আর সেকেন্ডলি গিয়ে তোমার এই তুমি যেটা চিন্তা করছো এটাকে কিভাবে এক্সিকিউট করবা, তোমার ডিজাইন এক্সিকিউশনটা। এখন তোমাদের কাছে কি মনে হয় ডিজাইন থিঙ্কিং এবং ডিজাইন এক্সিকিউশন এই দুটোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ডিজাইন থিঙ্কিং। আচ্ছা, বাকিরা একটু রেসপন্স করো, তাহলে আমার জন্য সুবিধা হবে। ডিজাইন থিঙ্কিং। ডিজাইন থিঙ্কিং। আচ্ছা ঠিক আছে, তার মানে তোমাদের একটা ধারণা আছে। হ্যাঁ বলতেছি, বেসিক্যালি মানুষজন যেটা ভাবে যে ফটোশপ বা ইলাস্ট্রেটর শিখলে আমি গ্রাফিক ডিজাইনার হয়ে যাব, আমার ডিজাইন শেখা হয়ে যাবে। তোমার বাইরের যে গিয়ে ইনস্টিটিউট গুলো আছে ওরা দেখবা যে গ্রাফিক ডিজাইন কোর্সে বেসিক্যালি ফটোশপ ইলাস্ট্রেটর এইগুলোই শিখায়। কিন্তু
দুইটার মধ্যে দুইটাই ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে তোমার ডিজাইন থিঙ্কিং যদি তোমার ঠিক না থাকে তাহলে তুমি হচ্ছে ডিজাইনের আসলে কাজ কি, তোমার হচ্ছে ভিজুয়ালি কমিউনিকেট করা। তুমি একটা জিনিস কথা বলেও এক্সপ্রেস করতে পারো, লিখে এক্সপ্রেস করতে পারো, আর ওই জিনিসটা তুমি হচ্ছে কি সুন্দর করে গ্রাফিক্যালি ভিজুয়ালি প্রেজেন্ট করতে পারো। এখন তোমার যদি হচ্ছে গ্রাফিক মানে ডিজাইন থিঙ্কিং এর আইডিয়া ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে তোমার এক্ষেত্রে হবে না। আর সেকেন্ডলি হচ্ছে ডিজাইন এক্সিকিউশন। এখন এটা হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন টাইম পিরিয়ডে বিভিন্ন মিডিয়াম ছিল। এককালে মানুষজন হচ্ছে তোমার পাহাড়ের উপরে পাথরে খোদাই করে ডিজাইন করতো, এরপর কাগজ আসার পর মানুষজন কাগজে করছে, ক্যানভাসে করছে। এখন হচ্ছে যেহেতু ডিজিটাল পিরিয়ড সেক্ষেত্রে মানুষজন এখন হচ্ছে ডিজিটালি করতেছে। ডিজিটালি এখন আবার যেমন হচ্ছে মানে আমাদের সময় থেকে আমরা যখন শুরু করছি তখন তো ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোই ছিল ডিজাইন টুল, কিন্তু এখন আবার এআই চলে আসছে। তো এটা আসলে তোমার সময়ের সাথে সাথে তোমার ডিজাইন এক্সিকিউশন প্রসেস চেঞ্জ আসছে। এখন ডিজাইন এক্সিকিউশন ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে তুমি ডিজাইন একটা চিন্তা করছো কিন্তু ওটা তুমি এক্সিকিউট করতে পারলা না, আসলে তো লাভ নাই। এখন তুমি যদি মাস্টার ডিজাইনার হও সেক্ষেত্রে তোমার ধরো হচ্ছে ড্রাফটসম্যান থাকবে, তারা তোমার ডিজাইন করে দেবে, কিন্তু তুমি তো মাস্টার ডিজাইনার না এখনো, সেক্ষেত্রে তোমারই এক্সিকিউট করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এক্সিকিউট করার জন্য এখন তোমার যে ফটোশপ, ইলাস্ট্রেটর এটাই পারতে হবে নট নেসেসারিলি, কিন্তু তুমি যদি হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও প্রফেশনালি সেক্ষেত্রে তোমার হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর অর এর অল্টারনেটিভ ইনস্কেপ এই টাইপের সফটওয়্যার তোমার শেখা উচিত। আর যদি ফটোশপ, ইলাস্ট্রেটর শিখতে না পারো সেক্ষেত্রে ধরো তোমার হচ্ছে একাডেমিক বা হচ্ছে পার্সোনাল কাজের জন্য পাওয়ার পয়েন্ট বা ক্যানভা যেগুলো আছে ওইগুলোই এনাফ। তবে যেটাই তুমি হচ্ছে গিয়ে ইউজ করো না কেন চেষ্টা করবা যে ওর উপর যাতে তোমার ফুল একটা কন্ট্রোল থাকে, আদারওয়াইজ ও তোমার উপর চেপে বসবে। মানে তুমি হচ্ছে গিয়ে যদি সফটওয়্যার স্কিল না হও সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি চিন্তা করলে ওটা এক্সিকিউট করতে পারবে না। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে তোমার এই সফটওয়্যারটাই তোমাকে হচ্ছে গাইড করবে, মানে তুমি যেটা পারো তুমি ওইভাবেই চিন্তা করবা, তুমি এর বাইরে চিন্তা করতে পারবা না। এক্ষেত্রে তোমার হচ্ছে যে কোনো একটা অন্তত সফটওয়্যার তোমার ফ্লেক্সিবল হওয়া উচিত। তো হচ্ছে আজকে প্রথম সেশন, এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে আমাদের যদি মডিউল গুলো দেখে থাকো সেক্ষেত্রে আমাদের মডিউল হচ্ছে টোটাল 5টা মডিউল। এর মধ্যে প্রথম 2টা হচ্ছে ডিজাইন থিঙ্কিং রিলেটেড, পরের 2টা ডিজাইন এক্সিকিউশন, এবং থার্ডটা হচ্ছে পুরো একটা সামারি আর কি। সেদিন হচ্ছে তোমাদের সাথে পুরো ওভারঅল বিষয়ে কথাবার্তা হবে। তো আজকে প্রথম সেশনে আমরা হচ্ছে ডিজাইন এলিমেন্টস নিয়ে কথা বলবো, টাইপোগ্রাফি নিয়ে কথা বলবো এবং কালার থিওরি নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে পরের দিন হচ্ছে কম্পোজিশন, ব্র্যান্ডিং এন্ড আইডেন্টিটি, ডিজাইন অ্যাপ্লিকেশনস, ডিজাইন মিস্টেক্স এইগুলো নিয়ে কথা বলবো। এরপর হচ্ছে তোমাদের নিফাত ভাই ও হচ্ছে পাওয়ার পয়েন্ট, ক্যানভা আর অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কথা বলবে। তো প্রথম হচ্ছে ডিজাইন এলিমেন্ট। ডিজাইন এলিমেন্ট বলতে তোমার ধরো হচ্ছে আমাদের এই ইভেন্টের যে পোস্টারটা, এখানে তোমরা হচ্ছে কি কি এলিমেন্ট দেখতে পাচ্ছ একটু রেসপন্স করো তো। এখানে কি কি এলিমেন্ট দেখা যাচ্ছে আসলে? লোগো, প্রথমে হচ্ছে রোটারি ক্লাব অফ খুলনা ইউনিভার্সিটির একটা লোগো, তারপর হচ্ছে হেডলাইন, তারপর বিভিন্ন টাইপের ফন্ট, তারপর একদম পাশে হচ্ছে আপনার একটা ছবি, তারপর বিভিন্ন টাইপের কালার গ্রেডিং, এই আর কি। যাই তুমি অনেক ডিটেলসে বলতেছো। এখানে বেসিক্যালি কি আছে, এখানে একটা ইমেজ আছে, এখানে কিছু টেক্সট আছে, কিছু আইকন আছে, টেক্সচার আছে। এই তোমার বেসিক্যালি ডিজাইনের যত ধরনের ডিজাইন বলো এইগুলোই ঘুরে ফিরে আসে। এখন আমরা একটু ডিটেলসে দেখি। প্রথমে হচ্ছে তোমার লাইন্স। তো লাইন্স আসলে কি করে? লাইন্স হচ্ছে তোমার কন্টেন্ট অর্গানাইজ করতে হেল্প করে, ডিভাইড করতে হেল্প করে, অনেক সময় গাইড করে। যেমন ধরো হচ্ছে এখানে এই যে লেখাটা দেখতে পাচ্ছ যে লাইন দুইটা হচ্ছে পুরোপুরি ওই লেখাকে গাইড করতেছে। তারপর হচ্ছে অনেক সময় তোমার লাইন গুলো কানেক্ট করতেছে। আমি যদি লাইন দুটো মুছে দিয়ে দেখবা 3টা সেপারেট এলিমেন্ট মনে হবে, এখন 3টে এলিমেন্ট কি 2টা লাইন হচ্ছে গিয়ে কানেক্ট করে আছে। তো লাইন দিয়ে ইলাস্ট্রেশন করা যায়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে টেক্সচার দেখবা ওইগুলো বেসিক্যালি হচ্ছে শেপ দিয়ে বানানো যায়, লাইন দিয়েও বানানো যায়। অনেক সময় হচ্ছে তোমার লাইন দিয়ে তোমার একটা জিনিসকে হোল্ড করা যায়। এখন আমি যদি এখানে দেখবা যে চারিদিকে যে বর্ডারটা আছে আমি সরাই নেই, দেখবা যে মনে হবে যে র্যান্ডমলি একটা জিনিস রাখা। এখন হচ্ছে তোমার লাইনের কারণে মনে হচ্ছে যে জিনিসটা আমি ইন্টেনশনালি এখানে বসানো, এটা আসলে খুচরা কিছু না। এখন যদি হচ্ছে আমি ওটা সরাই ফেলি দেখবা যাচ্ছে মনে হচ্ছে জাস্ট এমনি র্যান্ডমলি আমি ডাম্প করে রাখছি, জাস্ট একটা বর্ডার লাইন দিলাম, মনে হবে কি এটা হচ্ছে আমার একটা ফ্রেম হিসাবে ওয়ালে ঝুলতেছে বা আমার স্ক্রিনে হোল্ড করে আছে জিনিসটা। তো এখন হচ্ছে লাইনের আবার বিভিন্ন প্রপার্টি আছে। তোমার হচ্ছে গিয়ে লাইন স্ট্রেট হইতে পারে, কার্ভিলিনিয়ার হইতে পারে, জিগজ্যাগ হইতে পারে, ওয়েটে ডিফারেন্ট থাকতে পারে, ঠিক হইতে পারে, থিন হইতে পারে, কালার বিভিন্ন ধরনের হইতে পারে। এবং প্রত্যেকটা তোমার হচ্ছে গিয়ে
যে প্রপার্টি এরপর করে তোমার মিনিংও চেঞ্জ হচ্ছে। এই যেমন আমার সামনে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছে স্টপ লেখা, তোমাদের কি মনে হয় এটা দেখে গাড়ি থামার চান্স কত পার্সেন্ট? এটা দেখে গাড়ি থামার চান্স নাই বললে চলে। কিন্তু এটা দেখে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা দেখে মানে থামলেও থামতে পারে, কিন্তু এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা মিনিং ক্যারি করতেছে। কারণ জিনিসটা হচ্ছে তোমার পরবর্তী আসতেছি, যেমন ধরো হচ্ছে ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন হচ্ছে তোমার এক ধরনের গ্র্যান্ড অ্যাপ্রোচ তৈরি করে, এক ধরনের গ্র্যান্ডনেস শো করে ভার্টিক্যাল লাইন। সাধারণত তোমার ধরো হচ্ছে স্পিরিচুয়াল বা রিলিজিয়াস এইসব ক্ষেত্রে হচ্ছে তোমার দেখবে প্রচুর ভার্টিক্যাল লাইন নিয়ে কাজ করে। তোমার হচ্ছে ভার্টিক্যাল লাইনে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে দেখবা হচ্ছে আর্কিটেকচারে। আর্কিটেকচার ধরো হচ্ছে কি আগের আমলের যে হচ্ছে রাজপ্রাসাদ গুলো বা চার্চ গুলো বা মসজিদ গুলো দেখবা যে হচ্ছে অনেক ভার্টিক্যাল এলিমেন্ট ইউজ করে, খুব গ্র্যান্ড গ্র্যান্ড কলাম। তো এগুলো দিয়ে হচ্ছে কি ধরো ডিজাইন, অ্যাকচুয়ালি তুমি যেটা দেখতেছো ডিজাইন ডিজাইন আসলে কিন্তু ওটা না, ওর ভিতরে ধরো হচ্ছে এক ধরনের কালচারাল ডমিনেন্স থাকে। তোমার এক একজন ডিজাইনের মাধ্যমে তার প্রভাব দেখাইতে চায়। যেমন ধরো হচ্ছে কি মসজিদ গুলো দেখবো অনেক ক্ষেত্রে ডাবল হাইটেড, ট্রিপল হাইটেড বা এরও বেশি হাইটেড, অনেক লম্বা হয়। বা হচ্ছে গির্জা গুলোতে দেখবা হচ্ছে বেসিলিকা গুলোতে অনেক লম্বা লম্বা কলাম। তারপর হচ্ছে রোমানদের যে হচ্ছে বিল্ডিং টিল্ডিং ছিল ওইগুলো দেখবা যে বিশাল বিশাল কলাম, কারণ ওর মাধ্যমে হচ্ছে ওর গ্র্যান্ডনেসটা শো করতে চায়। তো মানে সামারি হচ্ছে এটাই যে হচ্ছে তোমার ভার্টিক্যাল লাইন গুলো সাধারণত গ্র্যান্ডনেস শো করে, সেক্ষেত্রে হরাইজন্টাল লাইন আবার খুবই শান্তশিষ্ট বিহেভ করে। আর ডায়াগোনাল লাইন হচ্ছে কি তোমার ডাইনামিজম, তোমার মুভমেন্ট শো করে, যে তুমি নেচার থেকে বুঝতে পারবা। যেমন ধরো হচ্ছে গিয়ে তুমি একটা মানে বাগানে গেলা, ওখানে অনেক লম্বা লম্বা গাছ আছে, সেখানে দেখবা যে তোমার নিজেকে একটু ছোট মনে হচ্ছে, গাছগুলোকে অনেক গ্রান্ট লাগতেছে। আবার যখন গাছের গুড়িগুলো ধরো রাস্তায় রাখা আছে এইভাবে ধরো, তখন তো খুবই স্টেবল লাগতেছে জিনিসটা। কিন্তু আবার যখন ঝড় হচ্ছে তখন দেখবা যে গাছগুলো ডায়াগোনালি আছে, কারণ তখন হচ্ছে ওর প্রেশার আছে, ওর মুভমেন্টের মধ্যে আছে। তো জিনিসগুলো আসলে ডিজাইন গুলো আসলে তোমার নেচার থেকে ইন্সপায়ার। সব যেগুলোই দেখতেছো সামনে আসবে কালার থেকে শুরু করে সবগুলো মানুষজন অ্যাকচুয়ালি তার নেচারে যেগুলো দেখতেছে নেচার থেকে ইন্সপায়ার হওয়ার কারণ। তো যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যে এটা ফর্মুলা ওয়ানের একটা লোগো দেখতে পাচ্ছ, যে এখানে হচ্ছে ওর ফন্টের প্রতিটা লাইনই হচ্ছে ডায়াগোনাল করে দিছে, কারণ তোমাদের জানাই ফর্মুলা ওয়ান খুবই রাফ একটা স্পোর্টস, ডাইনামিক। তারপর ধরো হচ্ছে গিয়ে নাইকির এই জুতাটা দেখো, ও মুভমেন্ট বোঝানোর জন্য এখানে ডায়াগোনাল লাইন ইউজ করছে। ইয়ামাহার একটা বিজ্ঞাপন, এরাও দেখতেছো যে প্রচুর ডায়াগোনাল লাইন আছে। এরপর ধরো টি-20 বিশ্বকাপে দেখবো প্রত্যেকটা এলিমেন্টই ডায়াগোনাল। তো এরপর হচ্ছে কি আগে তো খালি স্ট্রেট লাইনের কথা, এরপর হচ্ছে যদি আমি কার্ভিলিনিয়ার লাইন আসি, তারপর দেখবো কার্ভিলিনিয়ার লাইন হচ্ছে কি এক এক রকম নেচার শো করে। যেমন এটা খুবই শান্তশিষ্ট একটা কার্ভ, খুবই কাম একটা কার্ভ, কিন্তু এটা আবার হচ্ছে তোমার খুবই অ্যাগ্রেসিভ। তুমি যদি এক্সাম্পল দেখো, যেমন এটা আমি লিখছি ধরো হচ্ছে একটা গানের লাইন, এটা তোমার যে মিনিং ক্যারি করতেছে পরবর্তী এটা দেখো দুটো কিন্তু সেম মিনিং ক্যারি করতেছে না। তোমার কালার থেকে শুরু করে ফন্ট থেকে শুরু করে লেখা সবই সেম, কিন্তু দেখো দুইটার মুড কিন্তু ডিফারেন্ট। কেউ একটু রেসপন্স করবে যে তোমরা আসলে দুইটা দ্বারা মানে কি ধরনের টোন শুনতে পাচ্ছ আসলে? ধরো হচ্ছে গানও তো একটা মিডিয়াম, আর গ্রাফিক ডিজাইনও তো একটা মিডিয়াম। তো গানেরও যেমন হচ্ছে একটা তোমার সুর আছে, ডিজাইনেরও তো একটা সুর আছে। তো সেক্ষেত্রে কি একটু বলতে পারবা যে দুইটার মধ্যে আসলে কিরকম ডিফারেন্স পাচ্ছ ভাইবে? ভাই প্রশ্নটা বুঝতে পারিনি। একজন বলো। একজন বলো। ভাই ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো। ভাই আপনার প্রশ্নটা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। আমার কথাটা হচ্ছে ধরো সেম লেখা, সেম কালার, সেম ফন্ট সবই সেম, কিন্তু দেখো দুইটাই হচ্ছে গিয়ে তোমার পেছনের যে টেক্সচার গুলো আছে টেক্সচার গুলোর মুড ডিফারেন্ট। তো তোমাদের আগে যেরকম বললাম যে হচ্ছে গিয়ে তোমার এইটা খুবই কামনে শো করতেছে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। লাইক ধরো হচ্ছে এটা হচ্ছে তোমার নদীর নদীতে যেরকম হচ্ছে তো নর্মালি ঢেউ থাকে সেটা, এটা ধরো মনে করো হচ্ছে সমুদ্রের ঢেউ, মানে ওরকমই তো লাগতেছে নাকি? জি ভাই। তো সেক্ষেত্রে কি তুমি যখন দেখতেছো তখন কি দুইটার মধ্যে ভিজুয়ালি কোনো ডিফারেন্স দেখতেছো, মানে এইটার টোন আর এইটার টোন? জি ভাই দেখা যাচ্ছে।
কেউ যারা গান করে একটু বলো তো দুইটা কিরকম সুর আসতেছে? ভাই ভাই প্রথমটা হচ্ছে খুবই স্বাভাবিক, কালম রয়েছে, শান্ত রয়েছে, বাট পরেরটা হচ্ছে একটু বেশি অ্যাগ্রেসিভনেস শো করতেছে। ভাই ফার্স্টটা কিছুটা মানে মুক্তির পরে আনন্দের মতো দেখাচ্ছে, আর সেকেন্ডটা মনে হচ্ছে মুক্তি আমার দে ছায়রা দে আমার কাইন্দা বাঁচি, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তাহলে মোটামুটি বুঝতে পারছো যে সেম লেখা, সেম কালার, সেম ফন্ট, কিন্তু তোমার হচ্ছে জাস্ট পেছনের কিছু লাইনস এর কারণে আমার কিন্তু পুরো মুডটাই মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু বুঝতে পারলেই আমার মেসেজ ক্লিয়ার, মানে কনভে করা হয়ে গেছে। তো এরপর দেখো যেমন হচ্ছে এখানে সার্ফিং খুবই তোমার হচ্ছে গিয়ে অ্যাগ্রেসিভ, রাফ স্পোর্ট। ওইখানে দেখো তোমার হচ্ছে খুবই ডিপ কার্ভ ইউজ করছে। এরপর হচ্ছে তোমার শেপস। তোমার ডিজাইন অ্যাকচুয়ালি তোমার অনেকগুলো শেপসেরই সমষ্টি। তুমি যদি হচ্ছে গিয়ে আইকন দেখো, ওইটাও কোনো না কোনো শেপ দিয়ে বানানো। তুমি যদি হচ্ছে টেক্সট জুম ইন করো, তখনও দেখবা যে হচ্ছে ওইখানেও তোমার অনেকগুলো শেপ মিলেই তোমার টেক্সট গুলা হচ্ছে। তো শেপস হচ্ছে তোমার মানে একদম মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জিওমেট্রিক আর একটা হচ্ছে অর্গানিক। জিওমেট্রিক গুলোর মধ্যে ধরো হচ্ছে আবার এক একটা এক এক ধরনের মিনিং ক্যারি করে। যেমন ধরো হচ্ছে তোমার স্কোয়ার দেখতে পাচ্ছ, স্কোয়ার হচ্ছে সাধারণত কি স্টেবিলিটি, রিজিডিটি, হেভিনেস, স্ট্রেংথ, সিরিয়াসনেস এইগুলো প্রেজেন্ট করে। যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যেমন ধরো হচ্ছে তোমার ইউএনডিপি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেগুলো 17টা গোলস আছে, এগুলো দেখবা প্রত্যেকটা তোমার এক একটা কি বলে স্কোয়ারের উপরে। এরপর ধরো হচ্ছে যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার যে লোগো, ওরা দেখবা যাচ্ছে ওরা তো খুবই সিরিয়াস একটা অর্গানাইজেশন নাকি, ওদের তো দেখবা যাচ্ছে পেছনে একটা স্কোয়ার উপর ওদের লোগোটা বানানো। তারপর ধরো হচ্ছে আমাদের ভার্সিটির হচ্ছে গিয়ে যে ফায়ার এক্সটিংগুইশারের যে নির্দেশনা, 2 নম্বর বিল্ডিং, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ দেখতে পাবা। এগুলো দেখবা, দেখো যে হচ্ছে গিয়ে স্কোয়ার ইউজ করেছে। কারণ এখানে যদি আমি আগেরটার মতো করে ওরকম দেখাইতে পারতাম যে হচ্ছে সার্কেলের মতো, দেখবা যে হচ্ছে পুরো জিনিসটা ফাঙ্কি হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়াল মিনিংটাও ক্যারি করতে পারতেছে না, ওর যে সিরিয়াসনেস সেটা থাকতেছে না। এরপর ধরো তোমার সার্কেল হ্যাপিনেস, সফটনেস, ইনোসেন্ট, মুভমেন্ট, ইনফিনিটি এগুলো প্রকাশ করে। রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেখো যে কার্ভ গুলো মানে সার্কেলের যে কম্পোজিশন, এটা খুবই তোমার সফট একটা এক ধরনের হ্যাপিনেস ক্রিয়েট করে, যেটা হচ্ছে স্কোয়ার দিলে হয়তো একটু রিজিড হয়ে যেত। তোমার এখানে রিয়েল লাইফ কিছু পোস্টার দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে তোমার সার্কেল ইউজ করছে। মোটামুটি সবগুলোই হচ্ছে গিয়ে আমার, যেমন এটা হচ্ছে একটা এক্সিবিশন। এই পরের সেকেন্ডটা হচ্ছে গিয়ে এটাও কাইন্ড অফ একটা ইসে ফেস্টিভ্যাল টাইপ। থার্ডটা হচ্ছে মিউজিক ফেস্টিভ্যাল। কিন্তু দেখবা যে হচ্ছে গিয়ে সার্কেলের মাধ্যমে এক ধরনের তোমার হ্যাপিনেস ক্রিয়েট করা ট্রাই করছে। এরপর হচ্ছে গিয়ে তোমার ট্রায়াঙ্গেলের একটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা, ট্রায়াঙ্গেলের হচ্ছে গিয়ে এক ধরনের ডিরেকশনাল কোয়ালিটি আছে, যেটা হচ্ছে বাকিদের নাই। তুমি একটা সার্কেল, এই সার্কেল যদি কোনো জায়গায় বসাও, আসলে আমার কোনো দিক গাইড করতেছে না। এর খুবই, আর সার্কেল তো খুবই সেলফ সেন্টার একটা জিনিস, ও তো সেন্ট্রালাইজড, ও আসলে কারো দিকে গাইড করতেছে না, সব দিক সেম। কিন্তু তোমার হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেলের কিন্তু তোমার ওই গাইডিং পাওয়ারটা আছে, ও কিন্তু গাইড করতে পারে। যেমন এই যে এখানে যে একটা ইনস্ট্রাকশন বোর্ড, এটা কিন্তু আমার সার্কেল মানে এই ট্রায়াঙ্গেলটা আমাকে গাইড করতেছে যে আমার কোন দিকে যেতে হবে। তো ডিজাইনের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে সার্কেল গুলো খুবই ডাইনামিক একটা ভাইব দেয়, একদম শার্পনেস থাকে ওর মধ্যে। আর ডিরেকশনাল কোয়ালিটি যেটা বললাম, ও দেখবা যে দেখো ওর কিন্তু হচ্ছে গাইড করার একটা ক্যাপাবিলিটি আছে, ও তোমার চোখকে গাইড করতেছে। এরপর হচ্ছে গিয়ে তোমার যে অর্গানিক শেপ গুলো, তোমার হচ্ছে ফ্রিডম, নেচার এইগুলো রিপ্রেজেন্ট করে। যেমন ধরো আরংডেরির লোগোটা, ও হচ্ছে অর্গানিক একটা শেপ ইউজ করে বুঝতেছে যে ওর প্রোডাক্টগুলো অর্গানিক। তারপরে যে ঘরের বাজার বিড়ির একটা নিচে, এটা এটা দেখো হচ্ছে ওরা দাবি করতেছে সুন্দরবনের মতো, সেই ক্ষেত্রে ওরা হচ্ছে যে ন্যাচারাল বা অর্গানিক জিনিসটা বোঝানোর জন্য ওরা হচ্ছে অর্গানিক শেপ ইউজ করছে এখানে। তারপর যেমন ধরো আমাদের খুলনা ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিসিপ্লিনের একটা তোমার কি বলে প্যানা, এটা দেখতে পাচ্ছ যে হচ্ছে গিয়ে যে ন্যাচারাল যে ডেল্টাইক শেপ গুলো ইউজ করছে, কারণ আমাদের সুন্দরবন হচ্ছে ডেল্টাইক রিজিয়নে। তো আগে যেটা বললাম যে হচ্ছে সাধারণত মানুষজন নেচার থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিজাইন গুলো করে, এটাও কিন্তু সেম। এটা কিন্তু তোমার হচ্ছে আমাদের এই সুন্দর খুলনা অঞ্চলের যে ল্যান্ডস্কেপ, ওইটা ট্রেস দিয়ে করা। এগুলো মোটামুটি শেপ গুলো হচ্ছে
তোমার অর্গানিক। ইভেন আমাদের যদি হচ্ছে লোগোটা দেখো, এটাও মোল্ডেড, এটা কিন্তু কোনো মানে রিজিড জিওমেট্রিক কোনো শেপ না, এটা হচ্ছে কি তোমার সার্কেলের মতো। তো তোমার হচ্ছে গিয়ে মোল্ডেড, জিনিসটা একটু ন্যাচারাল বোঝানোর জন্য, যেহেতু হচ্ছে গিয়ে আমরা দাবি করি যে আমরা মানুষ নিয়ে কাজ করি। আর পাশে দেখো খুলনা ইউনিভার্সিটির লোগো, এটা কিন্তু আবার হচ্ছে গিয়ে অর্গানিক না, আবার হচ্ছে পিওর জিওমেট্রিক শেপও না, মানে মৌলিক যে শেপ গুলো আছে তার মধ্যে না, কিন্তু এটা হচ্ছে কম্পোজিট, তোমার হচ্ছে রেক্টেঙ্গেল আর সার্কেলের কম্পোজিট। তারপরে এটা হচ্ছে বিডার আর একটা ব্যানার। তো বিডার আগে লোগোটা দেখলা যে ওদের লোগোটা কিন্তু খুবই রিজি, মানে কি বলবো, একটা স্কোয়ারের মধ্যে খুবই স্টেবল একটা লোগো। কিন্তু দেখো এখানে কিন্তু আবার ওরা হচ্ছে খুবই ফ্রি ফ্লোয়িং শেপ ইউজ করছে, এখানে কিন্তু তুমি জিওমেট্রিক শেপ তেমন দেখতে পাবা না। এর কারণ হচ্ছে ওরা ইনভেস্টমেন্ট সামিটে বিদেশি ইনভেস্টরদের কাছে বোঝা যাচ্ছে যে আমরা আসলে রিজিড না, আমরা খুব ফ্লেক্সিবল, তোমরা আমাদের এখানে বিনিয়োগ করো। তো মনে করো এটা হচ্ছে তোমার ডিজাইনের যে হচ্ছে ভাষা আর কি। তারপর যদি খুলনা ইউনিভার্সিটির ক্যালেন্ডারটা দেখি, এটা কিন্তু বেসিক্যালি খুবই ফর্মাল একটা জিনিস। কিন্তু শেপের যদি ইউজ বলি, যে হচ্ছে কি শেপের আসলে কাজ কি, যেমন দেখো এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, সিন্ডিকেট মেম্বারদের নাম আছে, একাডেমিক ক্যালেন্ডার আছে, ছুটির তালিকা, আরো কয়েক ধরনের ইনফরমেশন। সবগুলো ইনফরমেশন দেখো এখানে হচ্ছে এক একটা মানে রেক্টেঙ্গুলার যে শেপ গুলো আছে এক একটার মধ্যে অর্গানাইজ করা। তারপর যেমন ধরো বৈশাখের এই পোস্টারটা যদি দেখো, এখানে হচ্ছে গিয়ে তোমার আর তিনটা, নিচের দিকে হচ্ছে গিয়ে তোমার তিনটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার ইনফরমেশন গুলো অর্গানাইজ করার জন্য হচ্ছে এই শেপ গুলো ইউজ করা হয়েছে। তারপর উপরে যদি দেখো, এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো এলিমেন্ট আছে, যেগুলো হচ্ছে একটা তোমার মোটামুটি মানে সার্কুলার একটা শেপ, ওইটা হচ্ছে তোমার বাকি এলিমেন্ট গুলাকে করে আছে। এরকম হচ্ছে গিয়ে তুমি বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের শেপ দেখতে পাবা। আর হচ্ছে তুমি যখন নিজে করবা, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমি এর আগে যেগুলো বললাম, এটা হচ্ছে তোমার বিডার একটা হচ্ছে ব্যানার। তোমাদের এর আগে যেটা দেখিয়েছিলাম যে বিডার যে লোগোটা, ওটা দেখবা যে হচ্ছে গিয়ে খুবই রিজিড, মানে তোমার হচ্ছে স্কোয়ার শেপের মধ্যে, যেটা হচ্ছে তোমার যেটা বললাম যে স্কোয়ার যে জিনিসগুলো প্রেজেন্ট করে, স্টেবিলিটি, স্ট্রেংথ, রিলায়েবিলিটি। তো যেহেতু বিনিয়োগ কর্তৃপক্ষ, অবশ্যই রিলায়েবিলিটি শো করা উচিত তাদের, সেক্ষেত্রে তারা হচ্ছে স্কোয়ারের মধ্যে তাদের লোগোটা করা। কিন্তু হচ্ছে যদি তুমি ওদেরই এই সেম মানে ওই বিডারই যদি এই ব্যানারটা দেখো, যে এখানে হচ্ছে গিয়ে ওরা অনেক অর্গানিক শেপ ইউজ করছে, কারণ তোমার হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা ফ্রিডমটা বোঝানোর জন্য, যে বিদেশি ইনভেস্টর যারা আসবে তাদেরকে বাংলাদেশকে প্রেজেন্ট করবে, বাংলাদেশ খুবই ফ্লেক্সিবল ওদের ইনভেস্টমেন্টের জন্য। তো ক্যালেন্ডার ক্ষেত্রে যেটা তোমাদের দেখাতে চাচ্ছিলাম, যে দেখো এখানে অনেক ধরনের ইনফরমেশন তোমার হচ্ছে গিয়ে, এখানে ইমেজ আছে, এখানে অনেক ধরনের লেখা আছে। তো এতগুলো জিনিসকে আমি যদি জাস্ট নর্মাল রেখে দিতাম, জিনিসটা ক্লিয়ার হতো না। সেক্ষেত্রে তোমার এখানে দেখো শেপ গুলো ইউজ করে প্রত্যেকটা জিনিসকে সেপারেট করা হয়েছে। তারপরে এই পোস্টারটা তুমি দেখো, যে এখানে তোমার হচ্ছে নিচের দিকে যে শেপ রেক্ট্যাঙ্গুলার শেপ গুলো ইউজ করা হয়েছে তোমার ইনফরমেশন গুলো অর্গানাইজ করার জন্য। আর উপরে যে হচ্ছে একটা সার্কুলার শেপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার এখানে যে অন্যান্য এলিমেন্ট গুলো আছে, আদার্স এলিমেন্ট গুলাকে ও হচ্ছে হোল্ড করে আছে। তো এরপর হচ্ছে আইকন যেটা দেখাচ্ছিলাম, যে হচ্ছে অনেক সময় আমরা ডিজাইনে ইন্টারেস্ট অ্যাড করার জন্য অনেক ধরনের আইকন ইউজ করি। আইকন হচ্ছে তোমার মনোটনি কিছুটা কাটায়, যেমন এটা খুবই বোরিং একটা জিনিস, সেক্ষেত্রে তোমার আইকন দিয়ে কিছুটা হলে এটাকে একটু ইন্টারেস্টিং করার ট্রাই করা হয়েছে। এরপর যদি পাশাপাশি দুইটা দেখো, যে এখানে যে একটা হচ্ছে বুলেট পয়েন্ট ইউজ করা, আর একটা হচ্ছে আইকন ইউজ করা, এই দুটার মধ্যে যেটা আইকন ইউজ করা সেটা মানে ওটা হচ্ছে লেস বোরিং আর কি। তারপর যেটা দেখেছিলাম, যে তোমার হচ্ছে আইকন ডাউনলোড করার ক্ষেত্রে তুমি হচ্ছে flaticon.com এই ওয়েবসাইটে ইউজ করতে পারো। এছাড়াও আরো অনেকগুলো সাইট আছে, সার্চ দিলে পাবা, ওইখান থেকে ইউজ করতে পারো। আর যেটা বলছিলাম, যে তোমার আইকন ইউজ করার ক্ষেত্রে কনসিস্টেন্সিটা মেনটেন করা উচিত। মানে তুমি যদি হচ্ছে উপরে দেখো যে সবগুলো আউটলাইন, যদি তুমি আউটলাইন ইউজ করো আউটলাইন ইউজ করো, আর যদি হচ্ছে ফিল ইউজ করো সবগুলো ফিল ইউজ করো, আর যদি ধরো সবগুলো তুমি শেপের মধ্যে ফিল ইউজ করতে চাও, ওই সেম স্টাইলটা বাকিগুলোতে কন্টিনিউ করো। এরপর টেক্সটের কথা বলছিলাম, যে এটা হচ্ছে তোমার টাইপোগ্রাফির সাথে দেখাবো। তো এরপর হচ্ছে তোমার ইমেজ, তোমার আমার মানে ডিজাইনে অনেক ধরনের ইমেজ ইউজ করি। তো ইমেজ ইউজ করার ক্ষেত্রে তো যেটা বলতেছিলাম, তোমার হচ্ছে এটা অনেকে প্রেজেন্টেশনের ক্ষেত্রে করে, যে হচ্ছে গুগল থেকে জেনারিক একটা ইমেজ ডাউনলোড করে বসায় দেয়, যেটা আসলে অত ওয়েল কমিউনিকেটিভ হয় না। কিন্তু এটা যদি হচ্ছে গিয়ে রিলেভেন্ট এবং কন্টেক্সচুয়াল ইমেজ ইউজ করে, সেক্ষেত্রে ওটা হচ্ছে তোমার বেটার কমিউনিকেট করতে পারে।
তো এই যে এখানে দেখাইছিলাম যে হচ্ছে তোমার ক্যাম্পাস সাংবাদিকতা, যে হচ্ছে আন্দোলনের দিনগুলো ক্যাম্পাস সাংবাদিকতা। তো এখানে এমন ইমেজ আমি দেওয়ার ট্রাই করছি যেটা হচ্ছে তোমার একই সাথে আন্দোলন এবং সাংবাদিকতা দুটোই রিপ্রেজেন্ট করে, মানে দুইটার সাথে রিলেভেন্ট হয়। তো এটা হচ্ছে যে মোসাম্মেল হাকিম, তার যে পার্সোনালিটি, সে হচ্ছে গিয়ে মেইনলি মানুষের কাছে পরিচিত হয়েছে তার সুন্দরবনে অ্যাক্টিভিজমের কারণে, তো মুক্ত করছে। তো ওই জিনিসটা তার লেখার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এখানে। তো এরপর হচ্ছে টেক্সচার। টেক্সচার হচ্ছে অনেক সময় ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড একটু মনোটোনাস লাগে, সেক্ষেত্রে টেক্সচার ইউজ করা হয়। টেক্সচার হচ্ছে যেমন এর আগে তোমার লাইন শেপের ক্ষেত্রে বললাম যে এক একটা এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, সেক্ষেত্রে এরকম দেখো এই টেক্সচারটা খুবই সুদিং স্মুথ লাগতেছে, কাম একটা টেক্সচার। কিন্তু পরটা দেখো এটা খুবই রাফ একটা টেক্সচার। আবার ধরো অনেক সময় ভিনটেজ ভাইব নিয়ে আসার জন্য এই ধরনের টেক্সচার ইউজ করা হয়। তো তোমার হচ্ছে যখন হচ্ছে টেক্সচার ইউজ করবা, অবশ্যই চেষ্টা করবা যে জিনিসটা একটু ভেবে চিনতে, যে তুমি ডিজাইন এক্সপ্রেস করতে চাচ্ছ ওই টাইপের টেক্সচার ইউজ করতে। সেক্ষেত্রে হচ্ছে আমি যে লাইন শেপস এর মধ্যে যে বিষয়গুলো বললাম ওইগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। তো ডিজাইন এলিমেন্টস হচ্ছে এই টপিক গুলোই ছিল। এখন হচ্ছে গিয়ে তোমাদের কোনো কোশ্চেন বা হচ্ছে কিছু বলার আছে কিনা, তাহলে বলতে পারো, তোমাদেরকে ফ্লোর দিচ্ছি। ভাই আইকন ডাউনলোডের ওয়েবসাইটটা কি আরেকবার দেখানো যাবে? আইকন ডাউনলোড, এক মিনিট। এটা হচ্ছে flaticon.com ওয়েবসাইটে গেলে এখানে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন ধরনের আইকন পাবা। যখন একটা কিওয়ার্ড বলো, কি ধরনের আইকন, কি আইকন চাও তুমি? ভাই জিমেল, ফোন নাম্বার, মানে যেগুলো সিভিতে ইউজ করা যায়। তোর কন্ট্যাক্ট লিখে তুমি সার্চ দিলা, তো তুমি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কন্ট্যাক্টের আইকন গুলো পেয়ে যাবে। এখান থেকে তুমি ডাউনলোড আইকনে ক্লিক করে কিছু ফর্মালিটি আছে ওদের, ওটা ই করলেই তুমি হচ্ছে এটা ডাউনলোড করতে পারবা। ফ্রি ডাউনলোড দিলেই এটা তোমার হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। তো যারা ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করো তারা হচ্ছে গিয়ে এটা ওইখানে নিয়ে কালার টালার চেঞ্জ করতে পারো। আর যারা হচ্ছে পাওয়ার পয়েন্ট বা এই টাইপের সফটওয়্যার গুলো ইউজ করবে তাদের ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে অনলাইন যে এডিট, সেটার জন্য লগ ইন করতে হবে। লগ ইন করলে তখন এখানে তুমি হচ্ছে এডিট অপশন পাবা, তো এখান থেকে কালার ঠিক করে নিয়ে যেতে পারবা। আর যদি হচ্ছে এছাড়া অনেক সময় কালারফুলটাও পাবা, যদি কালারফুলটা মন মতো না পাও সেক্ষেত্রে তুমি এখানে হচ্ছে কালার চেঞ্জ করে তোমার ডিজাইনে যে টাইপের কালার লাগে ওই টাইপের কালারে তুমি এটা নিতে পারো। তো এটা তো গেলো টেকনিক্যাল ইস্যু। আর ডিজাইন রিলেটেড আমি যেগুলো বললাম এইগুলোতে কারো কোনো কনফিউশন আছে কিনা, বা কেউ কোনো কিছু বলতে চাও কিনা, এক্সট্রা অ্যাড করতে চাও কিনা? ভাই আমার ধারণা মনে করেন যে একদম জিরো, আমি একদম একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছি, তখন আমার করণীয় কি সেটা একটু যদি বলেন। তোমার করণীয় কি? করণীয় হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে এই আমি যেটা বলতেছি এটা মন দিয়ে শুনো কোনটা কি বলতেছি। আর যেহেতু তুমি নতুন, হয়তো অনেক কিছু বুঝতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে তুমি যেটা করবা প্রচুর ডিজাইন দেখবা। তুমি ডিজাইন যদি না দেখো, শুধু আমার কথা শুনে বা বই পড়ে বা নিজে হাজার চেষ্টা করেও আসলে সম্ভব না। তোমার তুমি যত বেশি ডিজাইন দেখবা তুমি তত ভালো ডিজাইন করবা। তুমি যদি 100টা ডিজাইন করো তোমার ডিজাইনের আউটপুট হবে ওই 100টা ডিজাইনের এভারেজ। সেক্ষেত্রে হচ্ছে প্রথম কাজ হলো তোমার ডিজাইন দেখা প্রচুর। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে তোমার ডিজাইন এলিমেন্টস আমি যেগুলো দেখাইছি এইগুলা কেউ একজন কি সামারি করতে পারবা? কি বুঝছো, হ্যালো। চেষ্টা কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, আমি বলতেছি যে একটু আগে যে আইকনের যে ওয়েবসাইটটা দেখালেন, সবসময় কি মানে ওই আইকনটা কি ডাউনলোড করেই আমরা কাজ করব নাকি নিজেরাও করতে পারবো আর কি? হ্যাঁ অবশ্যই, তুমি যদি পারো ইলাস্ট্রেশন পারো নিজে তৈরি করতে পারো তো ভালো। এখন হচ্ছে আমাদের যে আগে যেটা বললাম যে হচ্ছে এটা ডাউনলোড করতে বলতেছি কারণ হলো মানে তোমার সময় বাঁচে আর কি। কারণ হচ্ছে তোমার একজন মানুষের তো সব করা পসিবল না। তোমার হচ্ছে এরকম টেক্সচার বলো, তারপর হচ্ছে সেই মানে ব্যাকগ্রাউন্ড বলো, তারপর হচ্ছে এরকম আইকন বলো, এইগুলো বানানোর জন্যই তোমার ডেডিকেটেড অনেক আর্টিস্ট আছে। তাদের কাজে হচ্ছে গিয়ে এরকম আইকন তৈরি করে তারপর এরকম স্টক যে সাইট গুলো আছে সেখানে বিক্রি করে। তো ওইটা তার ডেডিকেটেড একটা পেশা। এখন তুমি যদি যখন হোলিস্টিক একটা ডিজাইন করবা তখন হচ্ছে একটা আইকন বসে বসে বানানো অনেক ক্ষেত্রেই অর্থিত হয় না। এখন তুমি যদি তোমার হচ্ছে কাস্টমাইজড আইকন যখন
দরকার পড়ে তখন তুমি ইলাস্ট্রেট করে নাও, সমস্যা নেই তো। ভাই আমার একটা প্রশ্ন ছিল, বলছিলাম যে হচ্ছে এই যে টেক্সচার বা ব্যাকগ্রাউন্ডের জন্য এরকম কোনো ওয়েবসাইট আছে কিনা? হ্যাঁ, এরকম ওয়েবসাইট আমার যেটা পছন্দের সেটা হচ্ছে গিয়ে তোমার ফ্লিপিক.com। ফ্লিপিক.com আর ফ্ল্যাট আইকন দুটো হচ্ছে সেম কোম্পানিরই। তো এখানেও ধরো হচ্ছে তুমি যে কোনো ধরনের টেক্সচার ডাউনলোড করতে পারো, টেক্সচার লিখে সার্চ দিলে প্রচুর টেক্সচার পেয়ে যাবে। দুটি ফ্রি, বুঝছো। আর এখানে হচ্ছে তুমি যখন সার্চ দিবে, যেখানে ফিল্টারিং করা যায়, এখানে যে যদি প্রিমিয়াম দাও শুধু প্রিমিয়াম আসবে, টাকা টাকা দিয়ে কেনা লাগবে। আর যদি চাও প্রিমিয়াম কিনবা না, তাহলে তুমি ফ্রিতে ইউজ করতে পারো, ফ্রিতে প্রচুর রিসোর্স আছে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন দুই একজন হচ্ছে একটু সামারি করো, আমি দেখি যে তোমরা কি বুঝছো আসলে। তো একজন বলো যে হচ্ছে আমার হচ্ছে লাইন্স এর যে পার্টটা, স্লাইড গুলো আর একবার দেখাই। এখন একজন বলো যে লাইন্স এর এই পার্ট থেকে কি শিখছো তোমরা। ভাই আমি বলবো, হ্যাঁ বলো। লাইন্সের মেইনলি কাজ হলো কয়েক ধরনের, যেটা হলো কন্টেন্ট অর্গানাইজ করে, গাইড করে, কানেক্ট করে একটা এলিমেন্টের সাথে একটা এলিমেন্ট। তারপর ইলাস্ট্রেশনের ক্ষেত্রে ইউজ হয়, মাঝে মাঝে কোনো ইমেজকে বোল্ড করার হিসাবে ইউজ হয়ে থাকে। আর লাইন্সের প্রপার্টিজ আছে তিন টাইপের: স্টাইল, উইডথ আর কালার। আর যে কত প্রকারের লাইন্স থাকে, যেমন ভার্টিক্যাল লাইন্স, যেগুলো আর্কিটেকচারের ক্ষেত্রে ইউজ হয়, মাঝে মাঝে রিলিজিয়াস ক্ষেত্রে ইউজ হয়। হরিজন্টাল লাইন আছে, ডায়াগোনাল লাইন যেটা মুভমেন্টের ক্ষেত্রে ইউজ হয়, বিভিন্ন দিকে মুভমেন্ট ইন্ডিকেট করে। আর কার্ভিং লাইন আছে, যেটা কার্ম অথবা অ্যাগ্রেসিভ, একই সাথে অপোজিট ডাইরেকশন দিতে পারে, ডিফারেন্ট মিনিং করতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে একজন বলো যে শেপের পার্টে কি বুঝছো। এখন একজন বলো শেপ থেকে, শেপের পার্টে তোমরা কি শিখছো। So, তুমি তো এর আগে বলছো মনে হয়, এর আগে লাইন তো তুমি বলছো মনে হয় না। ও আচ্ছা ঠিক আছে, বলো তাহলে কন্টিনিউ করো। ভাইয়া আমি বলবো, আচ্ছা, একজন বলতেছে, একটু তুমি বলো। আচ্ছা তুমি ভাইয়া আগে থেকে বলো, ওভারল্যাপ করে গেছে। একটু শুরু থেকে বলো, ওভারল্যাপ করে গেছে। শেপস হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে আর কি। একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে জিওমেট্রিক। তো জিওমেট্রিকের মধ্যে হচ্ছে বিভিন্ন আছে, যেমন স্কয়ার, একজন বলো, ট্রায়াঙ্গেল। একজন বলো, ওভারল্যাপ করতেছে। একজন আগে বলো, তারপর শেষ হলে আরেকজন বলো। ভাই এখানে দুইটা মিটিং এ কানেক্ট আছে, তো সেক্ষেত্রে হলো হয়তোবা দুইজন দুইটা মিটিং এ কানেক্ট আছে, সেখান থেকে বলতেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে সলভ কিভাবে করা যায়। যারা সেকেন্ড লিংকে আছে, সেকেন্ড লিংকে খুব সম্ভবত 15 জন মতন বা 10 জন মতন আছেন, তারা যদি হলো ফার্স্ট লিংকে চলে আসেন, এটা ভাই একটু কাইন্ডলি অ্যানাউন্স করে দিলে ভালো হয়। আচ্ছা, প্রথম মিটিং এ যে আছে সে আগে বলো, মানে যেটা হচ্ছে 100 জনের মতো পার্টিসিপেন্ট আছে, ওইটা তুমি আগে বলো। আচ্ছা ভাইয়া, শেপস হচ্ছে জেনারেলি দুই প্রকারের হয়ে থাকে, অর্গানিক আর হচ্ছে জিওমেট্রিক আর কি। জিওমেট্রিকের মধ্যে বিভিন্ন শেপস আছে, ট্রায়াঙ্গেল, সার্কেল, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এক একটা শেপ বিভিন্ন করে থাকে আর কি। যেমন স্কোয়ারের মধ্যে হচ্ছে আমরা হ্যাপিনেস বা রিলায়েবিলিটি দেখতে পারি, সেভাবে হচ্ছে সার্কেলের মধ্যে হ্যাপিনেস বা সফটনেস থাকতে পারে। ট্রায়াঙ্গেলের মধ্যে হচ্ছে মূলত এটা সতর্ক বার্তার ক্ষেত্রেই ট্রায়াঙ্গেলটা বোঝানো হয়। আর অর্গানিক হচ্ছে যে কোনো আর কি একটা বলতে কোনো লোগো, যেমন বৈশাখের এগুলা আর কি প্রেফার করা হয়। আচ্ছা, সেকেন্ড মিটিং এ যে আছে সে একটু বলো। আচ্ছা, প্রথম মিটিং এ হচ্ছে তোমার মানে পার্টিসিপেন্ট এখনো অ্যাড হইতে পারবে, কিছু পার্টিসিপেন্ট কমে গেছে, ওইখানে তোমরা চাইলে অ্যাড হতে পারো, তাহলে মিটিংটা কন্ডাক্ট করতে ইজি হয় আর কি।
সেকেন্ড মিটিং এ যারা আছে 8-10 জন, তারা হচ্ছে প্রথম লিঙ্কটাতে জয়েন করো। যাক, শেপটা আমি আরেকবার একটু ক্লিয়ার করি। যে শেপ হচ্ছে গিয়ে আমি যেটা বললাম যে ট্রায়াঙ্গেল, ওইটা মানে সবসময় মানে ডেঞ্জারের ক্ষেত্রে ইউজ হয় তা না, মানে এই ট্রায়াঙ্গেলের একটা হচ্ছে ডিরেকশনাল পাওয়ার আছে, ও হচ্ছে ডিরেকশন দিতে পারে। ও আরো অনেক ধরনের মিনিং ক্যারি করতে পারে, যেমন এখানে হচ্ছে তোমার ডাইনামিজম, শার্পনেস বোঝাইতে পারে। তো এক একটা শেপ আসলে এক এক ধরনের মিনিং ক্যারি করে, এটা তোমাদের হচ্ছে ডিজাইন যখন করবে তখন হচ্ছে ওই জিনিসটা একটু মাথায় রাখবা। আইকন থেকে কি কি বুঝছো একটু বলো, একদম একটু বলো আইকনের পার্টটাতে কি বুঝছো। ভাই আইকন হচ্ছে আমাদের মূলত বোরিংনেস দূর করে, মানে মনোটোনিয়াস ওইটা দূর করে। আর আইকন ইউজের ক্ষেত্রে আমাদের কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। বুঝিনি, আরেকবার একটু বলো। ভাই আইকন হচ্ছে বোরিংনেস রিমুভ করে, মূলত যেটা মনোটোনিয়াস হয়ে যায় যদি টেক্সট গুলো, তখন ওই বোরিংনেসটা রিমুভ করে আইকন। একটু লেখাটাকে মনে করো বুলেট পয়েন্ট ইউজ না করে একটু ইন্টারেস্টিং করা ট্রাই করা হয় আইকন ইউজ করে। আর আইকন মেইনটেইন এর ক্ষেত্রে কনসিস্টেন্সি ইউজ করা, মানে কনসিস্টেন্ট হওয়া বেটার। যে হ্যাঁ। টাইপের আইকন ইউজ করতেছে ওই টাইপের আইকন পুরো টেক্সট ইউজ করা বেটার। আর হচ্ছে ইমেজ, একজন বলো ইমেজ থেকে কি বুঝছো, ইমেজের পার্টটা থেকে কে একজন বলো। ভাই ইমেজ হচ্ছে যে আমরা মানে সরাসরি গুগল থেকে মানে আইকন টাইপের না ব্যবহার করে আমরা হচ্ছে রেলিভেন্ট ইমেজ ইউজ করলে ওটা আরো বেশি কানেক্ট করা যাবে ভিজুয়ালি। আচ্ছা, মানে এখানে আবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে হচ্ছে সবসময় মানে আইকন ইউজ করলে খারাপ এরকম না, তুমি ইলাস্ট্রেশনে ইউজ করতে পারো। আমার অনেক আগে আগে যেগুলো এক্সাম্পল দিচ্ছি, ইলাস্ট্রেশন ইউজ করা যাবে, কিন্তু হচ্ছে তুমি যে যখন যদি ইমেজ ইউজ করো সেক্ষেত্রে হচ্ছে কনটেক্সচুয়াল এবং রিলেভেন্ট ইউজ করা ট্রাই করবা। আর টেক্সচার একজন বলো, টেক্সচার থেকে কি বুঝছো, টেক্সচার ইউজের ক্ষেত্রে কি বুঝছো একটু বলো একজন। ভাই টেক্সচারের ক্ষেত্রেও হচ্ছে যে আমরা যদি দেখা যাচ্ছে কামনেস বোঝাতে চাই তাহলে আমরা স্মুথ বা হচ্ছে যে ওইরকম মানে ভার্টিক্যাল লাইন বা এইরকম টাইপের হচ্ছে যে যা দ্বারা মানে আমাদের আইটা সুদিং লাগে এরকম টেক্সচার ইউজ করতে পারি। আবার রাফ বা ভিনটেজ ওই সময় মানে আমরা যা এক্সপ্রেস করতে চাচ্ছি ওইটার মতো করে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা বা টেক্সচারটা সিলেক্ট করা। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে এই ডিজাইন এলিমেন্টস এর পার্টটা ক্লোজ করব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো এখন, ডিজাইন এলিমেন্টস রিলেটেড। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে এই পার্টটা ক্লোজ করতেছি। টাইপোগ্রাফি হচ্ছে তোমার ডিজাইনের খুবই ভাইটাল একটা এলিমেন্ট। তুমি হচ্ছে টেক্সট গুলাকে কিভাবে প্রেজেন্ট করতেছো, কিভাবে টেক্সট গুলো অ্যাপিয়ার হচ্ছে, ওটাই বেসিক্যালি তোমার টাইপোগ্রাফি। তো ফন্ট বেসিক্যালি ইংলিশ ফন্টের ক্ষেত্রে যদি বলি, ফন্ট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সেরিফ ফন্ট, সেরিফ হচ্ছে মানে হচ্ছে স্ট্রোক। এই যে তোমার হচ্ছে আমার কার্সারটা কি দেখা যাচ্ছে, মাউসের যে হচ্ছে পয়েন্টার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে যে লেটারটা এরপরে কিছু এক্সট্রা স্ট্রোক আছে, এইগুলারে বেসিক্যালি বলা হয় সেরিফ ফন্ট, সেরিফ। এই স্ট্রোক গুলা, এক্সট্রা স্ট্রোক গুলা যে ফন্টে আছে এগুলো বলা হয় সেরিফ ফন্ট। তোমার হচ্ছে নর্মালি ক্লাসিক্যাল যে ডিজাইন গুলা বা ক্লাসিক্যালনেস বোঝানোর জন্য তোমার হচ্ছে সেরিফ ফন্ট ইউজ করা হয়। তারপর তোমার ধরো হচ্ছে গিয়ে প্রিন্ট, যেসব হচ্ছে প্রিন্ট, যেসব তোমার হচ্ছে ডিজাইনগুলো প্রিন্ট হবে বই ক্ষেত্রে, সেই ফন্ট গুলো ভালো লাগে আর কি। তোমার দেখবা যে তোমাদের যে প্রিন্টেড বইগুলো আছে সেইগুলো হচ্ছে সেরিফ ফন্ট ইউজ করে। আর সান্স সেরিফ, সান্স মানে হচ্ছে গিয়ে নাই, উইথাউট সেরিফ। সান্স সেরিফ মানে হচ্ছে উইথাউট সেরিফ। তো এটা হচ্ছে মানে এক্সট্রা যে স্ট্রোক এটা থাকে না, যার কারণে তোমার ফন্টটা হচ্ছে মোর ক্লিয়ার লাগে, মোর মডার্ন লাগে। তোমার সাধারণত হচ্ছে স্ক্রিনে যেগুলো শো করা হয় ডিজিটাল যে ডিজাইন গুলো, সেক্ষেত্রে সেই সব জায়গায় নর্মালি হচ্ছে তোমার সান্স সেরিফ ফন্ট ইউজ করা হয়। সেরিফ ইউজ করা হইতে পারে যদি আমরা ধরো হচ্ছে আগের পোস্টারটাতে যেরকম দেখালাম যে হচ্ছে তোমার যদি ক্লাসিক্যাল জিনিস মানে
ক্লাসিক্যালটা ভাইব আনতেছে, সেক্ষেত্রে হচ্ছে তোমার সেরিফ ফন্ট ভালো কাজে দেয়। এই দুইটা ফন্ট কি ক্লিয়ার কিনা তোমার? সেরিফ আর সান সেরিফ ফন্টের ডিফারেন্স কি ধরতে পারছো? জি ভাই। হ্যাঁ ভাইয়া। দেখবে কি দুইটা ডিফারেন্সটা কি? নর্মালি হচ্ছে ক্লাসিক্যাল কিছু বোঝাতে চাইলে সেরিফ ফন্ট ইউজ করা হয়, আর ডিসপ্লের জন্য হচ্ছে মানে মোর লাইট মডার্ন করার জন্য সান সেরিফ ইউজ করা হয়। আর দুইটার চেহারা কি ধরনের পার্থক্য দেখা যায়? ভাই এই যে সাইডের মানে বর্ডার লাইনের পাশে যে এক্সট্রা টুকু থাকে না সান সেরিফে। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে ডিসপ্লে ফন্ট। ডিসপ্লে ফন্ট হচ্ছে সেরিফও না সান সেরিফও না, এটা হচ্ছে গিয়ে তোমার, এটা কি বলে তোমার হচ্ছে এক একটা হচ্ছে এক এক ধরনের মিনিং ক্যারি করে। এটা হচ্ছে গিয়ে কি বলে কাস্টমাইজড ফন্ট বলতে পারো, যেটা হচ্ছে সেরিফ সান সেরিফ ওই দুটো ক্যাটাগরিতে পড়ে না, এগুলোকে বলা হচ্ছে ডিসপ্লে ফন্ট। নর্মালি হচ্ছে যখন তোমার কম কম অ্যামাউন্টে লেখা থাকে বা হচ্ছে তোমার টাইটেলের ক্ষেত্রে সাধারণত তোমার এই ধরনের ডিসপ্লে ফন্ট ইউজ করা হয়। ডিসপ্লে ফন্ট তোমার হায়েস্ট হচ্ছে তোমার 3-4 ওয়ার্ড বা হায়েস্ট একটা লাইন পর্যন্ত ভালো লাগে। এরপর যদি তুমি হচ্ছে গিয়ে মানে পুরো একটা প্যারাগ্রাফ জুড়ে এই টাইপের ডিসপ্লে ফন্ট ইউজ করতে চাও, তখন দেখবা যে পুরো জিনিসটা রিডেবল হচ্ছে না। তোমার এই যে যেমন এখানে দেখো যে হচ্ছে প্রথমটাতে হচ্ছে একটা ডিসপ্লে ফন্ট ইউজ করা, সেকেন্ডটাতে হচ্ছে গিয়ে সেরিফ ফন্ট ইউজ করা, পরেরটাতে সান সেরিফ ইউজ করা। প্রথমটা দেখো অতটা রিডেবল কিন্তু হচ্ছে না। তো তোমার হচ্ছে যেটা বললাম যে গ্রাফিক্যাল যে শেপ গুলো লাইন গুলো ওদের যেমন ভাষা আছে, তোমার হচ্ছে গিয়ে এই এক একটা টাইপ ফেসেরও এক একটা টোন আছে। যেমন ধরো আগের বার যেটা বললাম যে স্টপের নিচে যে লাইনের কারণে মনে হচ্ছে যে মেসেজটা ক্লিয়ার না, সেম কিন্তু হচ্ছে তোমার এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে ঠিকঠাক কিন্তু ইনস্ট্রাকশন দিতে পারতেছে না এই ফন্টটা, তো পরবর্তীতে এটা কিন্তু আবার দিতে পারতেছে। তো তারপর যদি এই যে একটা বেবি শপ, ধরো হচ্ছে একটা বেবি শপে এরকম একটা সাইনবোর্ড আছে, তোমার কি মনে হয় যে মানে মানুষজনকে পজিটিভলি নিবে? এটা কিছুটা ব্লাডি মনে হচ্ছে ভাই। বাচ্চা তো ভয় পাবে এটা দেখে। কিন্তু যদি এটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে এটা চাইল্ডিশ চাইল্ডিশ বিষয় আছে এর মধ্যে। তো এইগুলো হচ্ছে ফন্ট নিয়ে যত বেশি ঘাটাঘাটি করবা তত বেশি ফন্টের যে টোন ওটা বুঝতে পারবা। তো তোমার হচ্ছে ফন্ট কম্বিনেশনের ক্ষেত্রে বিভিন্ন টাইপের কম্বিনেশন হইতে পারে। অনেক ক্ষেত্রে হচ্ছে কমপ্লিমেন্টারি ইউজ করা হয়, কারণ একটা ডিজাইন একটা কথা আছে যে অপোজিট অ্যাট্রাক্টস, মানে দুটো জিনিস অপোজিট হলে ওরা ওদের মধ্যে এক ধরনের কেমিস্ট্রি গ্রো করে। যেমন ধরো হচ্ছে এইখানে প্রথমটাতে হচ্ছে গিয়ে রেগুলার ফন্টের সাথে ইটালিক ফন্ট ইউজ করছে, সেকেন্ডটাতে দেখো স্ক্রিপ্ট, এটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, মানে তোমার হচ্ছে ওই যে ডিসপ্লে ফন্ট ওর মধ্যে আবার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো এটা হচ্ছে তোমার এটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, মানে হাতে লেখার মতো করে। এখানে দেখো স্ক্রিপ্ট ফন্টের সাথে হচ্ছে তোমার নর্মাল ফন্ট, আবার এখানে দেখো তোমার হচ্ছে গিয়ে সব আপার কেস ওর সাথে লোয়ার কেস। এরকম যখন কম্বিনেশন করবা সেক্ষেত্রে হচ্ছে মানে এই ফন্ট গুলো ঠিকঠাক মতো মানে কি বলে পেয়ার করে ইউজ করতে হবে। এরপর হচ্ছে তোমার ডিজাইন মানে টেক্সটের ক্ষেত্রে যে হায়ারার্কি, যে তুমি কোনটা আগে দেখতে চাও, এখানে হচ্ছে কোন লেখাটা তোমাদের চোখে আগে আসতেছে? এই হায়ারার্কি লেখাটাই এখানে হায়ারার্কি। এটা একটা রিয়েল এক্সাম্পল আমি যদি দেই, যেমন ধরো হচ্ছে আমাদের এই পোস্টারটাই যদি বলি, বা এটা একটু কম আছে, এখানে হচ্ছে প্রথম চোখ পড়তেছে তোমাদের কোন লেখাটার উপরে? ভাই আপনার নাম। হ্যাঁ, কারণ হচ্ছে এটা তোমার সবচেয়ে বেশি বোল্ড করা এবং সবগুলো আপার কেস, কালার ডিফারেন্ট, এগুলো তুমি এর আগে দেখতে পাচ্ছ। এরপরে কোন লেখাগুলো দেখতে পাচ্ছ? তারপরে যেগুলো বোল্ড করা আছে কালো রঙের। হ্যাঁ, তো হায়ারার্কিটা আছে পুরোপুরি ইন্টেনশনাল, যে আমি হচ্ছে আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি আগে প্রথমেই আমি কি দেখাবো এরপর কোনটা দেখাবো। যেমন ধরো এই যে এখানে কিন্তু যদি সিকোয়েন্স বলো সেক্ষেত্রে ফ্যাসিলিটেটর যে ওয়ার্ডটা এটা কিন্তু তোমার শুরুতে আছে, কিন্তু ওইটা না দেখো তুমি কিন্তু শুরুতে আগে আমার নামটা দেখছো, কারণ আমি চাইছি যে আমার নামটা সবার আগে দেখো।
এরপর হচ্ছে আমার যে হচ্ছে অর্গানাইজেশন গুলো আছে, রোটার ক্লাব, ভাইরাল কমিউনিকেশন, এইগুলো দেখো। তারপর যদি ইন্টারেস্ট হয় দেন ওইখানে আমার কি রোল সেটা দেখো। তো এটা হচ্ছে গিয়ে টেক্সটের ক্ষেত্রে তোমাদের ফলো করতে হবে হায়ারার্কিটা। এরপর হচ্ছে তোমার লিডিং। লিডিং হচ্ছে গিয়ে তোমার দুই মানে অনেকগুলো লাইন যদি থাকে তো ওই লাইনের মাঝে যে গ্যাপটা ওটাকে বলে লিডিং। এইসব তোমাদের হচ্ছে যে টার্ম এগুলো একটু মনে রাখতে হবে, কারণ তোমার হচ্ছে যখন ডিজাইনারদের সাথে কমিউনিকেট করবে বা তুমি নিজে যখন ডিজাইনার হবা আরেকজন ডিজাইনের সাথে কমিউনিকেট করবে, তখন হচ্ছে এইসব টার্ম জানলে তোমার কমিউনিকেট করা ইজি হবে। তাহলে আর বলা লাগবে না যে দুই লাইনের মাঝে গ্যাপ, তখন বললে হবে যে লিডিংটা একটু বাড়ায় দেন বা একটু কমায় দেন। তো লিডিং দিয়ে হচ্ছে যেমন ধরো হচ্ছে এখানে প্যারাগ্রাফ, তিনটা আলাদা প্যারাগ্রাফ। আমি কিভাবে বুঝতেছি তিনটা আলাদা? কারণ হচ্ছে গিয়ে মানে এর মাঝে যে লিডিং এর ডিফারেন্স দেখে আমি বুঝতে পারতেছি তিনটা আলাদা আলাদা। টার্নিং হচ্ছে গিয়ে তোমার দুইটা লেটারের মাঝে যে গ্যাপ, এটা হচ্ছে টার্নিং বলা হয়। টার্নিং এর উপর অনেক সময় মিনিং এদিক সেদিক হয়ে যায়। তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে তিন টাইপের ফন্ট আছে, তিনটা কিন্তু তিন ধরনের মিনিং ক্যারি করতেছে। যেমন প্রথমটা হচ্ছে খুবই ফর্মাল, সেলস রিপোর্ট। এরপর হচ্ছে ধরো এই যে কিডস ফার্স্ট ফাউন্ডেশন, এটা কিন্তু অতটা ফর্মাল করেনি, একটু ক্যাজুয়াল। এরপরটা দেখো ইউ আর ইনভাইটেড, একটা ধরো হচ্ছে তোমার একটা গ্যাদারিং হচ্ছে বা একটা প্রোগ্রাম হচ্ছে, ওটা তোমার ইনভাইটেশন লেটার। ওটা কিন্তু তোমার হচ্ছে আবার খুব ফর্মাল রাফ টাফ হইলে মনে হবে যে সরকারি দাওয়াত দিছে। তো সেক্ষেত্রে যদি তুমি হচ্ছে গিয়ে ধরো তুমি এক ফ্রেন্ডে দাওয়াত দিবা, সেক্ষেত্রে ডেফিনেটলি তুমি ওইখানে কি বলে ওই টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করবা না, একটু ক্যাজুয়াল একটু স্ক্রিপ্ট ফন্ট ইউজ করবা। বাংলা লেখার ক্ষেত্রে সেম, যেমন ধরো হচ্ছে পত্রিকার ক্ষেত্রে খুব ফর্মাল ফন্ট ইউজ করে, তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা চাই একটু ক্যাজুয়ালিটি। তো ইংলিশে আমি বললাম যে হচ্ছে তোমার ডিসপ্লে ফন্টের কথা, তো তোমার হচ্ছে গিয়ে এখানে বাংলা এরকম অনেক ডিসপ্লে ফন্ট আছে। এটা যদি হচ্ছে আমি পরে কাস্টমাইজ করে নিচ্ছি, এরকম ধরো হচ্ছে গিয়ে এক একটা তোমার ডিজাইনের মোড অনুযায়ী তুমি এক এক টাইপের ফন্ট ইউজ করতে পারো। কিন্তু যদি একটা জিনিস খেয়াল করে দেখবা যে হচ্ছে ডিসপ্লে ফন্ট কিন্তু খুব বেশি ইউজ করা নাই। যেমন এখানে শুধু আমার হচ্ছে কৌশলী পারবেন এবং পরের ট্যাগ লাইনটা ডিসপ্লে ফন্ট ইউজ করা, বাকিগুলো কিন্তু রেগুলার ফন্ট ইউজ করা। এটা তো যদি দেখো যে শুধু টাইটেলটা কিন্তু আমার ডিসপ্লে ফন্ট ইউজ করা, বাকিগুলো রেগুলার ফন্ট। তো এখন হচ্ছে ফন্ট কই পাবা? ইংলিশ ফন্ট তো তোমার হচ্ছে ল্যাপটপে বাই ডিফল্ট অনেক থাকে। তো বাংলা ফন্টের ক্ষেত্রে হচ্ছে সমস্যাটা হয় যে আমরা হচ্ছে বাংলা অনেক সময় ডিফল্ট ফন্টে ইউজ করে দিই, বাংলা ফন্ট খুঁজে পাই না। এই জন্য বাংলা আমার কাছে সবচেয়ে নির্ভরযোগ্য যেটা লাগছে এখন পর্যন্ত সেটা হচ্ছে তোমার লিপিঘর.com। আর এখানে ফন্টে গেলে, ফ্রি ফন্টে গেলে তুমি হচ্ছে অনেকগুলো ফন্ট পাবো। তোমার এখানে হচ্ছে অনেকগুলো পেজ আছে, প্রতি পেজ অনেকগুলো করে ফন্ট আছে, তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এটাও সেম ইংলিশের মতো যে একটু তুমি ঘাটাঘাটি করলে দেন হচ্ছে গিয়ে তুমি বুঝতে পারবা যে কোন ফন্টের টোনটা কিরকম, কোনটা আসলে কি বোঝাতে চাচ্ছে। তো ফন্টের ক্ষেত্রে আরো যদি কিছু ইনস্ট্রাকশনস দেই, সেটা হচ্ছে আমি পোস্টারটাতে যাই। ধরো এখানে বলো তো মানে টোটাল কয়টা ফন্ট আছে এখানে বলো তো? একজন একটু বলো যে এখানে তুমি কয়টা ফন্ট দেখতে পাচ্ছ, মানে কয় ধরনের ফন্ট? চারটা ভাই। এখানে বেসিক্যালি তোমার ফন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে গিয়ে তোমার বার্লিন সান্স, আর একটা হচ্ছে একটা স্ক্রিপ্ট ফন্টের নাম মনে নেই। তো ওইটারই হচ্ছে গিয়ে তোমার ওই যেমন আগের স্লাইডে যেরকম বললাম যে তোমার হায়ারার্কির কথা, এখানে কি করা হয়েছে যে এটা কিন্তু এখানে কিন্তু একটা ফন্ট ইউজ করা, সেম ফন্টে এটা অল ক্যাপস দেওয়া, এটা হচ্ছে একটু বোল্ড করা, আর এটা রেগুলার দেওয়া, এটা রেগুলার এটা বোল্ড। তো সেম ফন্টে আমি হচ্ছে আমার ওই যে ডিজাইন হায়ারার্কি অনুযায়ী আমি একটু বোল্ড করছি বা কালার চেঞ্জ করছি বা তোমার কেস চেঞ্জ করছি। তো ফন্ট কিন্তু বেসিক্যালি একটা। হ্যাঁ, আর এখানে তোমার আর একটা স্ক্রিপ্ট ফন্ট জাস্ট অ্যাড করা হয়েছে। তো তোমাদের ডিজাইনের ক্ষেত্রে যেটা করবে হাইয়েস্ট দুইটা, যদি তুমি বাংলা ইংলিশ একটা পোস্টারে দুই ধরনের ল্যাঙ্গুয়েজে থাকে, সেক্ষেত্রে হাইয়েস্ট তুমি বাংলার জন্য আর একটা বা দুইটা ইউজ করতে পারো। হাইয়েস্ট চারটা যদি দুই ভাষা ইউজ করো।
আর যদি শুধু বাংলা শুধু ইংলিশ হয়, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো শুরুর দিকে অন্তত স্ট্রিক্টলি ফলো করবা যে সর্বোচ্চ তুমি 2টা ফন্ট ইউজ করবা। বেটার হয় একটা ফন্ট ইউজ করা, যে ধরো তুমি হচ্ছে সেঞ্চুরি গথিক ইউজ করতেছো, তখন হচ্ছে তুমি টাইটেলটা সেঞ্চুরি গথিক বোল্ড দিলা, আর বডিটা হচ্ছে তুমি সেঞ্চুরি গথিক রেগুলার দিলা। এখানে যেটা আমি করছি, দাও তোমার হচ্ছে বার্লিন সান্স, টাইটেলটা বার্লিন সান্স যেটা, ওইটারই বোল্ড ভার্সন ইউজ করা, আর বাকিগুলোতে হচ্ছে গিয়ে রেগুলার ভার্সন ইউজ করা। এরপর যে আর দরকার হচ্ছে তখন হচ্ছে আমি কেস চেঞ্জ করছি, কোনটা আপার কেস, কোনটা লোয়ার কেস, কোনটা সেন্টেন্স কেস। তো আমার মেসেজটা ক্লিয়ার কিনা, যে তোমার হচ্ছে যখন ফন্ট ইউজ করবা অবশ্যই চেষ্টা করবা যে সর্বোচ্চ 2টা ফন্ট ইউজ করা। এর বেশি ইউজ করতে গেলে তখন হচ্ছে একটা হেফাজত সিচুয়েশন তৈরি হবে। তো এই ছিল টাইপোগ্রাফির পার্টটা। এখানে কারো কোনো কোশ্চেন বা বলা আছে না কিনা? কারো কোনো কোশ্চেন আছে? ভাই হচ্ছে ফন্টের স্লাইড গুলো আরেকবার একটু দেখালে ভালো হতো, আমি নেটওয়ার্ক ইস্যুর কারণে হচ্ছে দেখতে পারি না এগুলো। আচ্ছা, সেক্ষেত্রে তুমি একটু পরে দেখে নিও, এটা তোমার হচ্ছে রেকর্ডিং হয়তো প্রোভাইড করাবে, তখন দেখে নিও, কারণ বাকিরা তো মিস মানে ওদের জন্য সমস্যা হবে। আচ্ছা ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এমনিতে, বা কোনো কিছু বলার আছে কিনা টাইপোগ্রাফি নিয়ে? ভাই আমরা তো হচ্ছে যে এই ওয়েবসাইট গুলা দেখলাম যে এখানে অলরেডি মানে যে ফন্ট গুলা সচরাচর ব্যবহার করা হয় বা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এখন যেহেতু হচ্ছে এআই দিয়ে ডিজাইন করা হচ্ছে, তো এআই কে বললেও কি নতুন করে হচ্ছে যে এরকম মানে আমাদের যেরকম মানে আমরা কমান্ড দিব ওই অনুযায়ী হচ্ছে যে বাংলা কিংবা ইংলিশ ফন্ট তৈরি করে দিতে পারবে কিনা, সেটা বা ভবিষ্যতে হয়তো করলেও সেটা পারতে ভালো পারে, হবে কিনা। কিন্তু তোমার হচ্ছে বর্তমান টাইমে এআই তো বাংলা লিখতেই পারে না। মানে তোমার হচ্ছে নর্মাল যদি ফন্ট লিখতে বলো, যে গল্লামারি লিখতে বলো ওরা, তো ও তো এই লিখতে পারবে না। মানে এখন পর্যন্ত এই যে অবস্থা, ইংলিশ হয়তো লিখতে পারবে, তাও হচ্ছে অনেক সময় ভুল টুল করে। মানে হ্যাঁ ফিউচার হয়তো, ইভেন দেখা ফিউচারে যাচ্ছে করতে পারে। বাংলা হ্যাঁ করতে জেনারেট করতে গেলে ওরা হিন্দি বা কিরকম কিরকম জানি বানিয়ে ফেলে। এখনো অতটা শিক্ষিত হইতে পারে নাই, এটাও ল্যাকিংস এখনো পর্যন্ত। আর কোনো কোশ্চেন? স্যার কোশ্চেন যদি না থাকে তাহলে সামারি করো একজন, কি বুঝছো পুরো টেক্সটের টাইপোগ্রাফি নিয়ে যা বললাম সেখান থেকে। আমি বলবো ভাই। হ্যাঁ বলো। টাইপোগ্রাফিতে সাধারণত ফন্ট দুইটা, একটা হচ্ছে সেরিফ ফন্ট আর একটা স্যান সেরিফ। সেরিফটা হচ্ছে ক্লাসিক্যাল যেটা বোঝায়, বা প্রিন্ট আউটের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেরিফ। আর আরো কিছু ফন্ট আছে, সেগুলো হচ্ছে ডিসপ্লে ফন্ট, যেটা সাধারণত কাস্টমাইজ করা হয়। এটা বেসিক্যালি টাইটেলের ক্ষেত্রে ইউজ হয়। তারপর স্ক্রিপ্ট ফন্ট, যেটা স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে ইউজ হয়। তারপর হায়ারার্কি, যে আমি কেমন ভিজুয়ালাইজ হবে, অথবা আমি আমার ইন্টেনশন কোনটা সেটা ইউজ করার ক্ষেত্রে হায়ারার্কি ফন্ট ইউজ করা হয়। আর লেডিং হচ্ছে যে আপনার দুইটা ওয়ার্ডের মধ্যে যে স্পেস, সেটা। তাহলে মোটামুটি বুঝতে পারছো আর কি। তো এরপর হচ্ছে আমাদের আরো একটা ভাইটাল পার্ট, সেটা হচ্ছে কালার। তো কালার তো ছোটবেলায় পড়ছো, যে হচ্ছে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার। তো প্রতিটা কালারের আসলে ডিফারেন্ট মিনিং আছে। যেমন হচ্ছে ইয়েলো, এর আছে সাধারণত তোমার অপটিমিজম, হ্যাপিনেস, এইসব ক্ষেত্রে ইউজ হয়। নেগেটিভ এখানে লেখা, নেগেটিভটা লেখা আছে, ওটা আপাতত অ্যাভয়েড করে। তোমার পজিটিভলি হচ্ছে গিয়ে তোমার অপটিমিজম, কনফিডেন্স, হ্যাপিনেস, এইগুলো বোঝাতে ইউজ হয়। যেমন ধরো আমাদের ক্যাম্পাসে টিভিটি কেউ, এটার লোগোটা দেখা হচ্ছে ইয়েলো, কারণ এরা হচ্ছে ফান টান করে, ওদের ইমেজের সাথে এটা যায়। সেকেন্ডে হচ্ছে রেড। রেড হচ্ছে গিয়ে তোমার নেগেটিভলি ডেঞ্জার, ডেঞ্জার বোঝায়, মানে পেইন বোঝায়, কিন্তু তোমার হচ্ছে আবার পজিটিভলি এরা পাওয়ার, স্ট্রেংথ, কারেজ এগুলো বোঝায়।
তো এমন একটা কোম্পানি বা হচ্ছে একটা অর্গানাইজেশন বা কিছু একটা বলো যেখানে হচ্ছে রেড কালার ইউজ করা হয়, দেখি মিলে কিনা। আমি যেটা পরবর্তী এক্সাম্পল রাখছি। ফায়ার সার্ভিস। হ্যাঁ, ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, হ্যাঁ দুইটা তো ডেঞ্জার ক্ষেত্রে ইউজ হইলো। পজিটিভলি কোন জায়গায় দেখছো? ভাইয়া কেএফসি। হ্যাঁ ঠিক আছে। তো আমি বেসিক্যালি ভাইয়া যেটা টেডেক্স। এক্সাম্পল রাখছি সেটা হচ্ছে আচ্ছা বলে দিছো, আমি এটাই রাখছি। তো টেপ দেখবা যে হচ্ছে ওরা রেড কালার ইউজ করে, কারণ ওরা হচ্ছে গিয়ে তোমার কি বলে এনকারেজ করে। তো ব্লু ক্ষেত্রে হচ্ছে ব্লু অনেক ক্ষেত্রে তোমার স্যাডনেস, ডিপ্রেশন এগুলো বোঝায়। পজিটিভলি তোমার হচ্ছে ট্রাস্ট, ইন্টেলিজেন্স, কামনেস বোঝায়। ব্লু তোমার হচ্ছে কোথায় বেশি দেখো? ব্লুটা কোন ধরনের, ধরো হচ্ছে কোন ধরনের যদি আমি বলি যে কোম্পানি গুলা, ধরো হচ্ছে তুমি কি টেক কোম্পানিতে বেশি দেখো, না হচ্ছে ফিনান্সিয়াল কোম্পানিতে বেশি দেখো, নাকি ধরো হচ্ছে গিয়ে সফট ড্রিঙ্কস কোম্পানিতে বেশি দেখো? ভাই ফিনান্সিয়াল কোম্পানিতে বেশি। হ্যাঁ অ্যাকোয়া রিলেটেড ইউজ হতে পারে। ভাই তো পেপসি। এখানে হ্যাঁ পেপসি ইউজ করে। তো তোমার হচ্ছে বেসিক্যালি ভাইয়া ব্লুতে, লোগোতে ব্লু আছে। হ্যাঁ কারণ ব্লু হচ্ছে বেসিক্যালি তোমার যেটা বোঝায় ট্রাস্ট, ইন্টেলিজেন্স, সেরেনিটি, কামনেস। তো সাথে এখানে দেখো এই যে লোগো গুলো, এখানে বেশিরভাগ হচ্ছে তোমার মাল্টি ন্যাশনাল যে কোম্পানিগুলো আছে টেকনোলজি রিলেটেড বা হচ্ছে গিয়ে তোমার ফিনান্সিয়াল সার্ভিস রিলেটেড, যেমন ধরো যে আমেরিকান এক্সপ্রেস, কারণ এখানে বা পেপাল, এরা হচ্ছে ব্লু কালার ইউজ করে, কারণ ওরা হচ্ছে বোঝাতে চায় যে হচ্ছে আমরা অনেক বেশি ট্রাস্টেড, সিকিউর। আর তারপর তোমার হচ্ছে কি যে ভিসা কার্ড, ওরা হচ্ছে ব্লু ইউজ করে। তোমার মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলা ওরা হচ্ছে রিলায়েবিলিটি শো করার জন্য হচ্ছে ব্লু কালার ইউজ করে। তো এরপর হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ হচ্ছে তোমার অনেক বেশি এনার্জেটিক একটা ভাইব দেয়। তো হচ্ছে অরেঞ্জ কারা ইউজ করে বলো তো? তোমাদের চেনা পরিচিত কোন ব্র্যান্ড গুলো হচ্ছে অরেঞ্জ ইউজ করে? ফান্টা। ইয়েস। এরপর ধরো হচ্ছে গিয়ে আমাদের টকিং টাইটান্স, আমরা হচ্ছে অরেঞ্জ ইউজ করি, কারণ হচ্ছে গিয়ে টকিং টাইটান্স তো আমরা চাই যে হচ্ছে মানুষদের কথা বলুক, খুব এনার্জেটিক ভাবে কথা বলুক। ভাই দারাজ ইউজ করে। হ্যাঁ ওরাও তোমার হচ্ছে গিয়ে, ওরা তো দাবি করে যে ওরা হচ্ছে পৃথিবীর মানে সব ধরনের প্রোডাক্ট দিতে পারবে, ওদের স্ট্রেংথ আছে। তারপর হচ্ছে গ্রিন। গ্রিন সাধারণত তোমার ফ্রেশনেস, ইকো ফ্রেন্ডলি, ন্যাচারাল এসব বোঝাইতে ইউজ করে। তো তোমার হচ্ছে এক্সাম্পল নাই দাও, সরি। তারপর ভায়োলেট হচ্ছে তোমার হচ্ছে অনেক স্পিরিচুয়ালিটি, হিলিং, ক্রিয়েটিভিটি, লয়্যালটি এগুলো বোঝায়। স্পিরিচুয়াল ক্ষেত্রে দেখবা ভায়োলেট কালার ইউজ করে। সামহাউ স্লাইট মিসিং। পিঙ্ক হচ্ছে তোমার লাভ, হ্যাপিনেস, কমফোর্ট এগুলো বোঝায়। হোয়াইট তো হচ্ছে তোমার হচ্ছে ইউনিভার্সালি, মানে হোয়াইট অ্যাকচুয়ালি কি বলে তোমার হচ্ছে সব ধরনের কালারের সাথে ইউজ করা যায়। আর হচ্ছে নর্মালি যদি সাধারণত হোয়াইট ইউজ করা হয় তোমার সিম্পলিসিটি, ক্লিননেস, পিউরিটি, ক্লারিটি বোঝানোর জন্য। ব্ল্যাক হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে এলিগেন্সি বোঝানোর জন্য ইউজ করা হয়। দেখবা যে বড় বড় ব্র্যান্ড গুলো দেখবা ব্ল্যাক জিনিসপত্র ইউজ করে, অ্যাপল থেকে শুরু করে অনেক তোমার লাক্সারি ব্র্যান্ড গুলো হচ্ছে ব্ল্যাক ইউজ করে। এছাড়া অনেক ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে তোমার শোক, ডিপ্রেশন এগুলো বোঝানোর জন্য হচ্ছে ব্ল্যাক কালার ইউজ করা হয়। তো কালার হচ্ছে তোমার ডিফারেন্স যদি বলি সেক্ষেত্রে হচ্ছে তোমার তিন ধরনের ডিফারেন্স। একটা হচ্ছে মানে তোমার যে হিউ ডিফারেন্স, হিউ মানে হচ্ছে কালার আর কি, বেসিক্যালি যে তোমার হচ্ছে রেড না গ্রিন না ব্লু ওটা। এরপর হচ্ছে তোমার স্যাচুরেশন, তোমার হচ্ছে কালারটা গাঢ় নাকি হালকা। এরপর হচ্ছে ভ্যালু। ভ্যালু জিনিসটা হচ্ছে তোমার কালারটা হালকা, মানে তোমার কি বলে ডার্ক নাকি লাইট। তো কালার বোঝানোর জন্য হচ্ছে তোমাদের কালার থিওরিটা বোঝা জরুরি। তবে তোমরা যারা বিগিনার আছো কালার থিওরিটা একটু কমপ্লিকেটেড। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের জন্য বেস্ট হবে যে তোমরা যদি হলো গিয়ে কোনো রেফারেন্স দেখে বা হচ্ছে কোনো জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে কাজ করো। ওরা কিভাবে ইন্সপিরেশন নিবা সেটা আমি একটু পর দেখাবো। তো কালার থিওরি গুলো জাস্ট জেনে রাখো যে কালার ফর্মুলা গুলো যে হচ্ছে কোনটা আসলে কি। তো প্রথম হচ্ছে মনোক্রোম্যাটিক। মনোক্রোম্যাটিক হচ্ছে তোমার একটা কালারে, যেমন এখানে রেড দেখাইছে, রেডেরই বিভিন্ন শেড। এই যেমন আগে যেটা বললাম যে হচ্ছে ভ্যালু, তো
ইসে দাস হচ্ছে তোমার মনোক্রোমাটিকে ভ্যালুটা ডিফারেন্ট হয়, যে এটা হচ্ছে লাইট একদম, এটা আস্তে আস্তে ডার্কের দিয়ে গেছে, ভ্যালুটা বাড়ছে। অ্যানালগাস হচ্ছে তোমার পরপর তিনটা কালার, এটা যে কোনো হইতে পারে, ধরো এই দিক থেকে যদি হইতো সেক্ষেত্রে রেড, অরেঞ্জ, ইয়েলো হইতো। তারপর হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি, যখন হচ্ছে এটা হচ্ছে একদম পুরো কালার হইলে এপিড ওপিড দুইটা ডিফারেন্ট কালার, যখন হচ্ছে তুমি কন্ট্রাস্ট কোনো কিছু বোঝাইতে চাবা সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এটা ভালো কাজে দেয় কমপ্লিমেন্টারি কালার স্কিম। তারপর হচ্ছে তোমার স্প্লিট কমপ্লিমেন্টারি হয়, এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার ভাবে নেয়। তারপর হচ্ছে ট্রায়াডিক হচ্ছে কি একদম তিন কর্নার থেকে নেয়, এটা হচ্ছে তোমার যখন হচ্ছে গিয়ে মাল্টিপল জিনিসপত্র নিয়ে কাজ করবা সেক্ষেত্রে এই টাইপের কালার স্কিম ইউজ করতে পারো। টেট্রাইক হচ্ছে একদম চার প্রান্তের। তো হচ্ছে গিয়ে তোমার কালার মানে কালার স্কিম এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, যার জন্য তোমাদের খুব একটা ডেপথে বুঝাইলাম না। তবে কিছু জিনিস হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে যখন হচ্ছে ডিজাইন করবা। প্রথমত হচ্ছে তোমাদের এই যে কালারের যে এক একটার এক এক ধরনের সাইকোলজি আছে, এইগুলো তোমার মেনটেন করতে হবে। সেকেন্ডলি হচ্ছে তুমি ধরো হচ্ছে কালার যখন ইউজ করবা তখন হচ্ছে কোন কালারের সাথে কোন কালার ইউজ করতেছো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন ধরো এটা কেমন লাগতেছে দেখতে বলো তো একটু। চোখে লাগতেছে পুরা। ভাই চোখ তাকানো যাচ্ছে লাগতেছে পুরা। তারপর যদি মানে ওটা আছে ধরো এর পরেরটা একটু বেটার লাগতেছে না, তারপরে এটা কেমন লাগতেছে, খুব বিশ্রী, এটা একটু বেটার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে যেটা করবা সেক্ষেত্রে হচ্ছে আমি আগে আর একবার এই সেশন মানে এরকম সেশন আগে একবার কন্ট্যাক্ট করছিলাম, তখন সিস্টেমটা আমার মাথায় একটা আইডিয়া আসলো এটা চেনার বোঝার। সেটা হচ্ছে গিয়ে তোমার ধরো এখানে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ইলাস্ট্রেটর থেকে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তোমার হচ্ছে যে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে আর এখানে ধরো হচ্ছে গিয়ে আমি হোয়াইট আর একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। 1 মিনিট। আমি হচ্ছে একটা ব্ল্যাক বক্স নিলাম আর একটা হোয়াইট বক্স নিলাম। এখন হচ্ছে আমি এর উপরে ধরো হচ্ছে একটা টেক্সট নেই। যেমন ধরো আমি হচ্ছে একটা ইয়েলো কালার নিলাম, এটা ব্ল্যাক এর উপর দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে এটা ডেফিনেটলি হোয়াইট এর উপর ভালো দেখা যাবে না, এটা তোমার হচ্ছে ভিজুয়াল কোয়ালিটি খুবই খারাপ আসবে। তারপর আবার ধরো হচ্ছে গিয়ে আমি যদি এখানে সাপোজ হচ্ছে গিয়ে আমি একটা ডার্ক কালার যদি নেই, এখানে কিন্তু অতটা রিডেবল হচ্ছে না, কিন্তু এই কালারটা আবার হোয়াইট এর উপর ডেফিনেটলি রিডেবল হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমরা যেটা করবা যে হচ্ছে একটা মানে টেস্ট করতে পারো যে হচ্ছে কোন কালার কোন কালার ইউজ করবা। যদি তুমি হচ্ছে এটা যেমন হোয়াইটের উপর তোমার ইউজ করা যাচ্ছে, তার মানে এটা যে কোনো ধরনের লাইট কালারের উপর ইউজ করা যাবে। যেমন ধরো এই যে লাইট একটা লাইট কালার নিলাম, এটার উপর কিন্তু মানে রিডেবল হচ্ছে, ততটা ভালো হচ্ছে না কিন্তু রিডেবল হচ্ছে। আবার হচ্ছে তোমার ধরো হচ্ছে যেটা আবার হচ্ছে হোয়াইটের উপর মানে ব্ল্যাকের উপর রিডেবল হবে, এটা আবার হচ্ছে তোমার ব্ল্যাকের যে কোনো শেডের উপরেই রিডেবল হবে। ধরো এই ডার্ক কালার এটার উপরও কিন্তু এই জিনিসটা রিডেবল হবে।
আবার ধরো হচ্ছে যদি আমি অপোজিটে দেখাই, সাপোজ আমি ব্লু কালার নিচ্ছি, হ্যাঁ, স্যাম্পল টেক্সট। যে ব্লু কালারের উপর কিন্তু হচ্ছে তোমার ব্ল্যাক ফন্টটা খুব ভালো দেখা যাচ্ছে না, কিন্তু যদি আমি হোয়াইট ফন্ট দেই তখন কিন্তু বেটার লাগবে। হোয়াইট যেতে বেটার লাগতেছে, তার মানে হচ্ছে গিয়ে তোমার লাইট যে কোনো কালারই, যে কোনো লাইট কালারই হচ্ছে তোমার এরপর দেখা যাবে, কিন্তু তোমার ডার্ক কালার যেগুলো সেগুলো দেখা যাবে না। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে আর একটা তোমার ওয়েবসাইট আছে, ওটা একটু দেখাচ্ছি। ওটা হচ্ছে color.adobe.com। এই যে অ্যাক্সেসিবিলিটি টুল, এখানে হচ্ছে গিয়ে আমি টেস্ট করতে পারবো। যেমন এই যে এখানে হচ্ছে তোমার আহ দুইটা জিনিস লেখা আছে, একটা জিনিস লেখা আছে আর কি, তোমার দেখো এইখানে কিন্তু বলতেছে ফেল করছে। এবং সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে ও আমার রিকমেন্ডও করতে পারে যে হচ্ছে কোনটা করলে আমার রিডেবল হবে। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের জিনিস। তো তোমাদের হচ্ছে গিয়ে প্রথম দিকে যেটা করতে পারো যে একটু এক্সপেরিমেন্ট করে দেখার, যে হচ্ছে তোমার যদি ব্যাকগ্রাউন্ডের ডার্ক কালার হয় তুমি হচ্ছে গিয়ে এর উপরে লাইট কালার ইউজ করবা, যদি লাইট হয় ডার্ক ইউজ করবা। আর তোমার হচ্ছে সবচেয়ে বেশি বেটার হয় হচ্ছে গিয়ে তুমি যদি হচ্ছে ব্ল্যাক হোয়াইট এইসব, অ্যাশ এইসব কালার বেশি ইউজ করো। সাধারণত একটা ডিজাইন যদি তুমি হচ্ছে গিয়ে ভিজুয়ালি প্লিজিং করতে চাও সেক্ষেত্রে হায়েস্ট 30% পর্যন্ত তোমার হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি কালার ইউজ করলে ওটা তোমার হচ্ছে সুদিং থাকে। আদারওয়াইজ ধরো হচ্ছে গিয়ে তুমি যদি এখন পোস্টার বা এই টাইপের জিনিস ডিজাইন করো সেক্ষেত্রে তুমি পুরো কালার ইউজ করতে পারো, সেক্ষেত্রে পুরো জিনিসটা একটা ইমোশন তোমার ক্যারি করে, যেটা আগে বললাম। কিন্তু ধরো তুমি ওয়েব ডিজাইন বা হচ্ছে গিয়ে তুমি যখন ম্যাগাজিন ডিজাইন করবা বা এই টাইপের প্রেজেন্টেশন ডিজাইন করবা, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার যত সম্ভব কম ইউজ করবা হচ্ছে তোমার ই সেকেন্ডারি বা টারশিয়ারি বা কোঅর্ডিনারি যার বাকি কালার গুলো আছে সেগুলো। বেশিরভাগ ক্ষেত্রে ট্রাই করবা যে হচ্ছে তোমার নিউট্রাল ফন্ট যেগুলো আছে তোমার ব্ল্যাক হোয়াইট অর অ্যাশ এইগুলো ইউজ করতে। তো হচ্ছে গিয়ে কালার হচ্ছে গিয়ে তোমার রিয়েল লাইফ থেকে অনেক ক্ষেত্রে পিক করা হয়। এখানে হচ্ছে বেশ কিছু এক্সাম্পল আছে যে রিয়েল লাইফ থেকে কিভাবে কালার পিক করতে হয়। যেমন ধরো হচ্ছে গিয়ে এখানে একটা সিনেমা দেখা যাচ্ছে, এটা থেকেই তোমার ইন্সপিরেশন নিয়ে হচ্ছে গিয়ে তোমার কালার স্কিম জেনারেট করছে নেটফ্লিক্স। এরকম দেখবা হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন ডিজাইনে তোমার হচ্ছে গিয়ে রিয়েল লাইফে আমরা যেটা দেখি ওই টাইপের কালারই তোমার হচ্ছে ইউজ করা হয়। কারণ হচ্ছে তুমি সম্পূর্ণ নতুন একটা জিনিস যখন দেখাবা তখন মানুষজনের পার্সিভ করতে পারবে না, কিন্তু তুমি তুমি যখন তার সারাউন্ডিং থেকেই হচ্ছে ইন্সপিরেশনে তাকে দেখাবা তখন ওটা তার কাছে বেশি রিলেটেবল হবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে তোমার কালার থিওরি নিয়ে। তো আগের যে টপিক গুলো ছিল ওগুলোর মতো করে এটাকে একজন সামারি করো যে হচ্ছে কালার থিওরি থেকে কি শিখলা। একজন বলো। বা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা কোশ্চেন করতে পারো। ভাই কালার থিওরির ওই টাইপস গুলা বুঝিনি। কালার থিওরি টাইপস,
তোমার হচ্ছে যখন কালার কম্বিনেশন করবা তখন হচ্ছে কোন কালারের সাথে কোন কালার নিবা, কোনগুলো কম্বাইন করবা, ওইটা হচ্ছে বেসিক্যালি তোমার কালার ফর্মুলা, মানে ওইটাই মিন করে আর কি। তোমার যেমন হচ্ছে মোনোক্রোমেটিক কালার হচ্ছে তোমার যখন হচ্ছে ধরো একই টাইপের জিনিস দেখাবা তখন হচ্ছে গিয়ে তোমার সেম কালারে বিভিন্ন শেড তুমি ইউজ করতে পারো। তো সাধারণত ধরো যারা বিগিনার তাদের জন্য এটা একটা সেফ, কারণ এইটা হচ্ছে তোমার ডিজাইন খুব ভালো না হইলে অন্তত খারাপ হওয়ার চান্স কম। মানে ওই যে তোমার প্রথমে যেরকম দেখালাম একটা খুবই বিশ্রী অবস্থা, ওরকম হবে না। মোনোক্রোমেটিক তোমার হচ্ছে সেফ একটা কালার মোড। তারপর অ্যানালগাস হচ্ছে তোমার পরপর 3টা কালার নিয়ে যদি তুমি কালার স্কিম সাজাও, ওটা হচ্ছে অ্যানালগাস। তারপর কমপ্লিমেন্টারি হচ্ছে তুমি যখন সম্পূর্ণ ডিফারেন্ট দুটো জিনিস দেখাবো সেক্ষেত্রে তুমি হচ্ছে কমপ্লিমেন্টারি কালার স্কিমে যেতে পারো। আর স্কিল কমপ্লিমেন্টারি হচ্ছে কি তোমার 2টা কালার আর ওর অপোজিটে আর একটা কালার, 3টা কালার নিয়ে হয়। আর ট্র্যাডিক যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার কালার হুইল যেটা 3টা। প্রথমত আমার হচ্ছে যেটা ভুল হয়েছে, তোমাদের কালার হুইলটা সম্পর্কে বলিনি। কালার হুইল হচ্ছে গিয়ে তোমার কালারকে ভালোভাবে বোঝার জন্য একটা হুইল যেখানে হচ্ছে গিয়ে তোমার কালার গুলো অর্গানাইজড আছে। তো তোমার হচ্ছে এই যে ফর্মুলা গুলো এগুলো হচ্ছে তোমার ওই কালার হুইলের উপর বেস করেই করা। আর এই কালার হুইল কনস্ট্যান্ট পৃথিবীর সব দেশে, বা তুমি যে কোনো সফটওয়্যারে যাবা কালার হুইল তুমি সেমই পাবা। তো সেরকম হচ্ছে তোমার টেট্রাডিক যেটা সেটা হচ্ছে তোমার কালার হলে সম্পূর্ণ 4 দিকের কালার নিয়ে হচ্ছে টেট্রাডিক স্কিনটা। আর আগে যেটা বললাম যে হচ্ছে প্রতিটা কালারের যে তোমার হচ্ছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে ডিফারেন্ট তোমার হচ্ছে গিয়ে এক্সপ্রেশন আছে, ওই জিনিসগুলো আছে তুমি যখন ডিজাইন করবা তখন মাথায় রাখবা। আর যেটা বললাম যে টেক্সটের ক্ষেত্রে যেমন তুমি হচ্ছে 2টা টেক্সটের মধ্যে বাউন্ড থাকা ভালো, তেমন হচ্ছে কালারের ক্ষেত্রে তুমি মানে যত কম সম্ভব কালার নিয়ে কাজ করা বেটার। সেক্ষেত্রে হচ্ছে তোমার ধরো হচ্ছে নর্মাল ম্যাগাজিন ডিজাইন বা ওয়েব ডিজাইন বা এই টাইপের যেখানে অনেক ধরনের ইনফরমেশন আমি শো করবো বা ইনফোগ্রাফিক্স, সেক্ষেত্রে হচ্ছে তোমার 30% এর মতো হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন কালার রাখতে পারো, আর বাকি 70% ট্রাই করবা যে হচ্ছে হোয়াইট, অ্যাশ বা ব্ল্যাক রাখার। ক্লিয়ার? জি ভাই। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। হাব নিয়ে মাঝখানে একটু বলেছিলেন। কোনটা? হাব। হ্যাঁ হাফ এটা। না, এটা হচ্ছে ও হিউটা হচ্ছে কি তোমার এটা কালারেরই আর একটা প্রতিশব্দ বলতে পারো, ল্যাটিন প্রতিশব্দ, মানে এটা হচ্ছে, হ্যাঁ মেবি ওটাই। তো এটা কালারের একটা প্রতিশব্দ। তো এটা হচ্ছে ধরো তুমি যখন হচ্ছে ইলাস্ট্রেটরে যাবা তখন হচ্ছে, বা যে কোনো সফটওয়্যারে তখন হচ্ছে গিয়ে ধরো এটা কালার আমি চেঞ্জ করবো। ও সরি, এটা তো সিএমওয়াই কে মোডটা একটু ডিফারেন্ট। যদি আরজিবি হইতো সেখানে হচ্ছে তুমি 3 ধরনের মানে ভেরিয়েবল পাইতা। একটা হচ্ছে গিয়ে তোমার কালারের ভেরিয়েশন, মানে ভেরিয়েবলটা থাকতো, তুমি কালার রেড নিবা না হোয়াইট নিবা নাকি ব্লু নিবা ওটা। আর স্যাচুরেশনটা হচ্ছে কি এটা তুমি কি গাঢ় নিবা না হালকা নিবা। আর ভ্যালুটা হচ্ছে কি তুমি এটা ডার্ক নিবা নাকি লাইট নিবা। তো যখন ডিজাইন করবে তখন হচ্ছে তোমার ডিজাইনের প্রেক্ষিতে তুমি কালার গুলো তোমার মতো করে অ্যাডজাস্ট করে নিবা আর কি। তো কালার হচ্ছে গিয়ে আরো ভাস্ট টপিক, তুমি হচ্ছে এরপর যখন ব্র্যান্ডিং পার্টটা দেখাবো তখন হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আরো বেটার বুঝবা। আপাতত কালার নিয়ে যেগুলো বলছি বুঝতে পারছো কিনা, বা কোনো জায়গায় কনফিউশন আছে কিনা? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাই, শোনা তাহলে যাচ্ছে। তাহলে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, যে যতটুকু তোমাদের দেখাইছি তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন কালারের বিভিন্ন হচ্ছে গিয়ে যে এক্সপ্রেশন, তারপর কালার থিওরি, তারপর হচ্ছে কালার গুলো কিভাবে ইউজ করবা, এটা নিয়ে কোনো কারো কনফিউশন আছে কিনা? না ভাই নেই। যদি না থাকে তাহলে একজন একটু সামারি করো জিনিসটা, যে হচ্ছে কালার পার্ট থেকে কি বুঝলা। ভাই বিভিন্ন কালার হচ্ছে বিভিন্ন রকমের ফিলিংস বা হচ্ছে যে বিভিন্ন কিছু এক্সপ্রেস করে। তারপরে
তারপর কালার হচ্ছে এই যে হিউ, স্যাচুরেশন, ভ্যালু এগুলো হচ্ছে যে চেঞ্জেবল বা হচ্ছে যে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি। এরপরে হচ্ছে মনোক্রোমেটিক যে কালারগুলো আছে, মানে একটা কালারেরই ডার্ক থেকে লাইট বা লাইট থেকে ডার্কে যাওয়া যায়। তারপরে আমরা হচ্ছে যে কমপ্লিমেন্টারি কালার নিয়ে কাজ করতে পারি, যেটা হচ্ছে যে কালার হুইলের ভিতরে হচ্ছে যে অপোজিট ডিরেকশনে কাজ করে। আর সব থেকে ভালো হয় যদি আমরা হচ্ছে যে সিম্পল কালারগুলো নিয়ে আপাতত কাজ শুরু করি, ব্ল্যাক, হোয়াইট, অ্যাশ। মোটামুটি বুঝতে পারছো তো। আর কেউ কিছু বলবা কালার নিয়ে? আর কালারের ক্ষেত্রে হচ্ছে তোমরা যত বেশি এক্সপেরিমেন্ট করবা তত বেটার রেজাল্ট পাবা। প্রথম দিকে হয়তো তোমাদের হ্যাপাজার্ড সিচুয়েশন তৈরি হবে, কালার মিলাতে পারবা না, একটার পর একটা দেখা যাবে না। যখন প্র্যাকটিস করবা আস্তে আস্তে দেখবা যে হচ্ছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসগুলো। আর যেটা বললাম কন্ট্রাস্টটা একটু তুমি নেটে একটু সার্চ দিয়ে দেখো যে কালার কন্ট্রাস্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি, তখন অনেক এক্সাম্পল দেখতে পাবা। তখন বুঝতে পারবা যে হচ্ছে কি তোমার মানে দুইটা কালার যখন হচ্ছে কন্ট্রাস্ট কম হয়েছে তখন হচ্ছে সমস্যাটা হয় যে আমি রিড করতে পারতেছি না। কিন্তু যখন সে তোমার কন্ট্রাস্টটা বেশি থাকে তখন হচ্ছে কি আমি ইজিলি রিড করতে পারতেছি। তো দুইটা জিনিস বেসিক্যালি মাথায় রাখলে হয়। একটা হচ্ছে তোমার মানে প্রথমত হচ্ছে তোমার যে তুমি কি এক্সপ্রেস করতে চাও, কোন ইমোশনটা তুমি শো করতে চাও। তুমি কি এখানে স্যাডনেস বোঝাতে চাও, হ্যাপিনেস বোঝাতে চাও? যদি তুমি হ্যাপিনেস বোঝাতে চাও সেক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে ধরো ব্রাইট কোনো কালার নিলা। এরপর হচ্ছে এর সাথে কোন কোন কালারটা তোমার হচ্ছে কমপ্লিমেন্ট করে তুমি ওইটা হচ্ছে একটু ট্রায়াল এন্ড এররের মাধ্যমে তুমি এটা করতে পারো। কারণ কালার থিওরি এটা একটু কমপ্লেক্স জিনিস, আমার জন্য বোঝাতে একটু কমপ্লেক্স, তোমাদের বুঝতে একটু কমপ্লেক্স এটা। তো সেক্ষেত্রে তোমার একটু ট্রায়াল এন্ড এরর করলে, অথবা তোমার হচ্ছে রিয়েল মানে এর আগের যে কাজ, অনেক কাজে তোমার হচ্ছে পিন্টারেস্ট বা হচ্ছে গুগলে পাবা, তখন হচ্ছে তোমার ওইখান থেকে তুমি দেখতে পারো যে তুমি হচ্ছে গ্রিন স্কিমে কাজ করবা, সেক্ষেত্রে অন্য ডিজাইনাররা গ্রিনের সাথে কোন কালার গুলো ইউজ করছে, তো সেক্ষেত্রে তোমার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে ওই কালারটা তুমি ইউজ করতে পারো। তো এই ছিল কালার নিয়ে। এখন হচ্ছে ওভারঅল সেশন নিয়ে কারো কোনো কোশ্চেন বা বলার আছে কিনা কিছু? আচ্ছা, বলার না থাকলে আমার লেকচার আসলে এই পর্যন্তই ছিল আজকের জন্য। তো এখন হচ্ছে এতক্ষণ তো আমি 2 ঘন্টার মতো একাই বক বক করে গেলাম, বা তোমরা মাঝে মাঝে একটু বলছো। এখন হচ্ছে তোমাদের কথা একটু বলো যে হচ্ছে মানে এই সেশন থেকে তোমাদের এক্সপেকটেশন কি, বা আজকে সেশন করে কেমন লাগলো? তাহলে হয়তো নেক্সট সেশন গুলো যখন নিব তখন হচ্ছে আমাদের কন্ডাক্ট করতে ইজি হবে। আজকের পুরো সেশনটিতে আপনাদের মন্তব্য জানাতে হ্যান্ড রেজ করুন এবং মাইক্রোফোনটি ওপেন করে আপনাদের মন্তব্য জানাবেন। তো অনেকে দেখতেছি চলে যাচ্ছে। যদি তোমাদের বলা না থাকে তাহলে মিটিং ক্লোজ করে দিব, আর যদি তোমরা বলতে চাও তাহলে শোনার জন্য প্রস্তুত আছি আমরা আর কি। যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে জানাবেন। ভাইয়া ক্লাস ভালো ছিল এবং আমরা পরবর্তী ক্লাস করতে আগ্রহী। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবা? ভাই কাইন্ডলি লেকচার স্লাইড গুলো একটু প্রোভাইড করার ব্যবস্থা করেন। লেকচার স্লাইড? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব আজকে রাতেই দিয়ে দেওয়ার। আজকে রাতে না, সেশন শেষ হওয়ার মধ্যেই দিয়ে দেওয়ার। অনেকে চলে গেছে, ওটা গ্রুপে বলে দেওয়া হবে। এখন যারা আছে তাদের জন্য জাস্ট আমি একটা টাস্ক দিয়ে রাখতেছি, কারণ ডিজাইন অ্যাকচুয়ালি তুমি ধরো হচ্ছে থিওরি মানে যারা ডিজাইন রিলেটেড সাবজেক্ট আছে, আর্কিটেকচার বা ফাইন্যান্স, তারা জানো যে হচ্ছে শুধু থিওরি পড়লে হয় না। থিওরি অবশ্যই দরকার আছে, থিওরি না পারলেও ডিজাইন কিভাবে করবে এটা বুঝতে পারবা না। তো থিওরির পাশাপাশি তোমার হচ্ছে গিয়ে জিনিসটা এক্সিকিউট করার ট্রাই করতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে প্রচুর ডিজাইন দেখা। হ্যাঁ, মনে করো ধরো হচ্ছে আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমি হচ্ছে ছোটবেলা থেকে যখন বাসে যাই, বাসে যাওয়ার সময় সারাক্ষণ রাস্তার পাশে বিলবোর্ড দেখতে থাকি। আর যখন হচ্ছে গিয়ে পত্রিকার সামনে যাই বিজ্ঞাপনগুলো দেখি, ফেসবুকে ঢুকলো বিজ্ঞাপন দেখি, মেনলি ওইখান থেকে হচ্ছে গিয়ে ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করি। তো তোমার হচ্ছে ডিজাইন করার মানে যদি ভালো করতে চাও তো ভালো ডিজাইন দেখতে হবে। তো তোমাদের জন্য একটা টাস্ক যেটা আমরা হচ্ছে গুগল ড্রাইভ লিঙ্ক প্রোভাইড করবো। ওইখানে হচ্ছে তোমাদের নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে দেন হচ্ছে গিয়ে ওইখানে তোমাদের পছন্দের 5টা ডিজাইন সাবমিট করবা এবং কালকে বলবা যে তোমার কাছে কেন ভালো লাগছে।
মানে একদম অনেস্ট অপিনিয়ন, তোমার এখানে গ্রামাটিক্যাল অত কিছু চিন্তা করা লাগবে না। তুমি আজকে ডিজাইন এলিমেন্ট, টাইপোগ্রাফি, কালার সম্পর্কে জানছো, এগুলার জাস্ট একটু মাথায় রিথিং করবা, আর হচ্ছে অনেকগুলো ডিজাইন দেখবা। হ্যাঁ, দেখে তারপর তোমার যে 5টা ডিজাইন ভালো লাগবে, ধরো হয়তো 100 ডিজাইন দেখবা তুমি বা 50টা ডিজাইন দেখবা, ওইখান থেকে যে 5টা ডিজাইন তোমার ভালো লাগবে ওই 5টা ডিজাইন তুমি হচ্ছে সাবমিট করবা। তো কালকে সেশনে ওইগুলো নিয়ে আমরা কথা বলবো, কালকে সেশনের শেষে। ভাইয়া তো এটা কোথা থেকে এটা নিব বুঝতে পারিনি। তুমি হচ্ছে কি তোমার নিজের এখন আপাতত কিছু করা লাগবে না, তুমি হচ্ছে আজকে থেকে কালকে 8টা পর্যন্ত তুমি অনেকগুলো ডিজাইন দেখবা। হ্যাঁ, তুমি হচ্ছে পিন্টারেস্টে দেখতে পারো, গুগলে দেখতে পারো, ফেসবুকে বিভিন্ন ব্র্যান্ডের পেজে গিয়ে দেখতে পারো। তোমার ধরো হচ্ছে দেশি যে ব্র্যান্ড গুলোর নাম মাথায় আসবে বা ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড গুলোর নাম মাথায় আসবে, ওইগুলোতে সার্চ করবে। তুমি ফেসবুকে করতে পারো, তুমি গুগলে করতে পারো, ইনস্টাগ্রামে করতে পারো, যেখানে করতে পারো তুমি বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে ওইগুলোর নাম লিখে সার্চ করতে পারো। বা হচ্ছে যে কোনো পত্রিকা বা যে কোনো ম্যাগাজিন বা তোমার হচ্ছে ডেস্কের সামনে ধরো একটা বইয়ের প্রচ্ছদ তোমার ভালো লাগছে, যে কোনো কিছু, বা তোমার দোকান কোনো একটা দোকানে গেলে দোকানে হচ্ছে কোনো একটা প্যাকেজিং তোমার ভালো লাগছে, বা হচ্ছে তোমার সামনে সাইনবোর্ডটা ভালো লাগছে, এরকম 5টা ডিজাইন যেটা তোমার নিজের ভালো লাগছে, এটা তুমি হচ্ছে কালকে গুগল ড্রাইভে সাবমিট করবা। ক্লিয়ার? ভাই ভাই এটা হচ্ছে যে ডিজাইনগুলো আমরা চুজ করব, এখানে শুধু লোগো টাইপের কিছু না, মানে পোস্টার টাইপের যে কোনো কিছু হইলেই হচ্ছে। পোস্টার এমন কিছু পোস্টার হলে পোস্টার টাইপের বেটার, যেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। ধরো পোস্টার হতে পারে, ব্যানার ফ্লায়ার হতে পারে, বা কোনো একটা ওয়েব পেজ হতে পারে, কোনো একটা বুক কভার হতে পারে, সাইনবোর্ড হতে পারে, যে কোনো কিছু, লোগো হতে পারে। মানে তোমার ভালো লাগছে এরকম যে কোনো 5টা ডিজাইন তুমি সাবমিট করে দিবা। জি ভাই। ঠিক আছে? ভাই রেকর্ডেড ক্লাসটা আসলে কোথায় পাবো আমরা? আর রেকর্ডেড ক্লাস এটা দেখি যদি পসিবল হয় তাহলে সবার শেষে হয়তো গিয়ে প্রোভাইড করব। আপাতত তোমাদের হচ্ছে লেকচার স্লাইড গুলো প্রোভাইড করব, তুমি এইগুলো দেখো আপাতত। আর যে টাস্কটা বললাম এটা কমপ্লিট করো, তারপর পরেরটা পরে দেখা যাবে। জি ভাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ 2 ঘন্টা কষ্ট করে আমার কথা শোনার জন্য।